আমরা শুরু করছি আমাদের আজকের ক্লাস। প্রথমে একটু সরি বলছি। সেটা হচ্ছে যে আমি আপনাদের এই সিনপসিসটা আসলে গতকালকে বা মঙ্গলবারে দিয়ে দিলে আপনারা প্রিন্ট করে নিতে পারতেন। আমরা আসলে এই উইকে একটু ব্যস্ততার মধ্যে ছিলাম, দ্যাটস ওয়াই আমি সিনপসিসটা আপনাদেরকে গতকালকে বা এর আগে দিতে পারিনি। তাহলে আপনারা প্রিন্ট করে নিলে আপনাদের জন্য ইজিয়ার হতো, প্র্যাকটিক্যালি সামনে থাকতো। আমরা নেক্সট উইক থেকে আপনাদের যে রেগুলার পেইড ব্যাচ যখন হবে, তখন আমরা সিনপসিসটা আগে দিয়ে দিব, তাহলে প্রিন্ট করলে, কারণ অনেকেরই অনেক ক্ষেত্রেই একটা ছোট প্রবলেম হয়। সেটা হচ্ছে যে অনেকেই ওই জুম ক্লাসের সাথে অভ্যস্ত না, মনে করেন যে ভাইয়া এটা আপনি যে বলছেন সব সময় পেপারটা আমাদের হাতে থাকলে এটা আপনাদের জন্য একটু বেশি ফ্লেক্সিবল হয়। তো এই দুইটা ক্লাস একটু কষ্ট হবে। যদিও আমি সিনপসিসটা গ্রুপে দিয়ে দিয়েছি, আপনি চাইলে আপনার মোবাইলে ওপেন করে রাখতে পারেন। বাট নেক্সট থেকে আমরা আপনার প্রিন্টের অ্যারেঞ্জমেন্ট করে রাখবো আগেই, যাতে আপনি প্রিন্ট দিয়ে হাতে রাখতে পারেন। তাহলে আপনার বোঝাটা একটু সোজা হবে, অনেক সময় একটু পেন পেন্সিল দিয়ে দাগ দেওয়াটা ইজিয়ার হবে। সো নেক্সট থেকে, মোটামুটি নেক্সট উইক থেকে আমরা ওই প্রসেসেই যাব। বাট এই উইকটা একটু আই এম সরি, যদি মানে, কারণ আজকে আমি মাত্র সিনopসিসটা আপনাদের সাথে শেয়ার করেছি। সো আজকে এবং আগামীকালকে এই দুইটা ক্লাস হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল ট্রেড, যেই ট্রেডটা মূলত সিডিসিএস এর পরীক্ষার সাথে সরাসরি লিঙ্ক না। বাট সিডিসিএস পরীক্ষায় এই ট্রেড আমরা আজকে এবং আগামীকালকে যতটুকু ক্লাস করব, সেখান থেকে কমপক্ষে 5 মার্কসের কোয়েশ্চেন আসবে। কমপক্ষে 5 মার্কসের কোয়েশ্চেন আসবে সরাসরি। এইটা মানে আমরা বুকিশ ইনফরমেশন পাবো না যে আসলে আমরা আজকে যেটা পড়ছি এটা কি সিলেবাসের কোনো পার্ট কভার করে। না, কোনো পার্ট কভার করে না, কিন্তু কি কভার করে? কভার করে আপনার ফাউন্ডেশনসটা কভার করবে, ফান্ডামেন্টাল নলেজটাকে কভার করবে। মানে আপনার ফাউন্ডেশনটা স্ট্রং হবে। এই ফাউন্ডেশনই পরে পরীক্ষার বিভিন্ন স্টেপে আপনাকে হেল্প করবে। এবং যারা আজকে এবং আগামীকালকে এবং পরের উইকে প্রথম ক্লাসটা, এই তিনটা ক্লাস মিস করবেন সত্যিকার অর্থে তারা, কারণ আমরা ফর্মালি ক্লাস নাম্বার 4 থেকে সিডিসিএস এর সিলেবাস শুরু করব। ক্লাস নাম্বার 4, এর আগের যে তিনটা ক্লাস আজকে এবং আগামীকাল ফাউন্ডেশন অফ ট্রেড, নেক্সট ফ্রাইডে হচ্ছে সুইফট অ্যান্ড ডকুমেন্টেশন, যেটাকে আমরা বলি সুইফট অ্যান্ড ডকুমেন্টেশন। এই তিনটা ক্লাস যারা বুঝবেন না তাদের জন্য কিন্তু খুবই টাফ হয়ে যাবে পরবর্তী স্টেপসগুলি ক্লিয়ার করা। মানে ডে ওয়ান আমরা যেটা ইউসিপি নিয়ে শুরু করব, অন্য ক্লাস অন্য যারা পড়ায় আমাদের দেশে, যারা সিডিসিএস নিয়ে ডিল করে বা অন্যান্য জায়গায় যে ডিল করে, তারা কিন্তু ডে ওয়ান শুরু করে ইউসিপি 600 দিয়ে, মানে রুলসটি দিয়ে শুরু করে। আমরা কিন্তু ডে 4 শুরু করব সিডিসিএস একদম স্পেসিফিক রুলস দিয়ে। সো এই তিনটা ক্লাস ফাউন্ডেশনের জন্য আপনাদের খুবই 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 দরকার। স্পেশালি আমি একদম আমার শুরুতেই বলেছি, এবং আমি এটা আমার প্ল্যান, যে যারা ট্রেডে থাকবেন তাদের জন্য এই তিনটা ক্লাস হচ্ছে নলেজটাকে রিফ্রেশ করা, একটু আবার সবগুলি রিভিউ করে নেওয়া যারা ট্রেডে আছেন তাদের জন্য। কারণ ট্রেডে যারা আছেন তাদের ম্যাক্সিমাম এই টপিকসগুলি জানা থাকে, আর যারা নন ট্রেড আছেন তাদের জন্য এই তিনটা ক্লাস হচ্ছে পরবর্তী 30টা ক্লাসের চেয়ে বেশি ইম্পর্টেন্ট। কারণ এই তিনটা ক্লাসই আপনি ফাউন্ডেশন পাবেন, আপনি ট্রেডের সাথে অ্যালাইন হবেন। সো এই তিনটা ক্লাস যারা, আমরা যখন ক্লাস শেষ করব ডেফিনেটলি রেকর্ডিংটা দিয়ে দিব গ্রুপে। যারা রেকর্ডিং পাবেন, আপনাদের কাছে রিকোয়েস্ট, যারা নন ট্রেড আপনাদের কাছে রিকোয়েস্ট, শুধুমাত্র একবার না, কমপক্ষে 2বার করে একটা রেকর্ডিং শুনবেন, সিনopসিসটা একটু গোত্র করবেন, তাহলে দেখবেন যে আপনি ট্রেড যারা আছেন তাদের সাথে অ্যালাইন হয়ে যাবেন। এবং আমরা ডে 4 যেটা স্টার্ট করব, মানে ইউসিপি 600 যেখান থেকে স্টার্ট করব, সেখান থেকে দেখবেন যে আপনার কাছে কনভেনিয়েন্ট মনে হবে। আপনার কাছে মনে হবে না যে আমি আসলে ট্রেড গাই না, বা আমি আসলে বুঝতে পারছি না, টপিক টার্মিনোলজিটা নিতে পারছি না, এরকম হবে না। সো তিনটা ক্লাস খুব ইম্পর্টেন্ট, আমি বারবার হাইলাইট করছি। যাদের যে জায়গায় কোনো প্রবলেম যদি হয় আমাকে কোয়েশ্চেন করবেন, তবে ক্লাসের মাঝখানে আমরা কোয়েশ্চেনটা নিব না। ক্লাসের মাঝখানে যদি আপনাদের কারো কোনো জায়গায় কোনো প্রবলেম থাকে, আপনারা এই চ্যাট বক্সটা দেখতে পাচ্ছেন, এই চ্যাট বক্সটা পাবেন। এই 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 চ্যাট বক্সটায় আপনারা জাস্ট মেসেজ দিয়ে দিবেন। ধরেন আমি একটা পড়াচ্ছি কোনো একটা টপিকস, আপনি কোনো একটা জায়গায় রিপিট করতে চাচ্ছেন, আপনি এই জায়গাটাতে চ্যাট বক্সে কোয়েশ্চেনটা লিখে দিলে হবে। আমি প্রতিনিয়ত আমার কাছে এটা, আমার একটা আলাদা একটা উইন্ডোতে এটা ওপেন থাকে, তাহলে ওইটা আমি অটোমেটেড রিপিট করব। ক্লাসের মাঝখানে যেটা, যে ক্লাসের মাঝখানে যেটা যে আমার ক্লাসের খুব ফ্যাসিনেশন, উনি আমাকে গত 2 দিন থেকে ফোন দিচ্ছে, ভাই কয়টার সময় ক্লাস হবে, কয়টার সময় ক্লাস হবে। জন্য একটু সরি।
ওকে, আমরা শুরু করছি। আমরা মোটামুটি প্ল্যান করছি, নেক্সট 3টা ক্লাস নিয়ে আমাদের প্ল্যান। সো আমরা ফর্মালি শুরু করছি আজকে ট্রেডের ফাউন্ডেশন অফ ট্রেডের প্রথম ক্লাস। প্রথমে আমরা শুরু করি যে আমরা আসলে সিডিসিএস বা ফরেন ট্রেডের এই পার্টটা নিয়ে যেখানে আলোচনা করছি, এটা আসলে কোন পার্টের সাথে জড়িত। এটা হচ্ছে মেইনলি ফরেন ট্রেড নামের একটা ইস্যুজের সাথে জড়িত। আমাদের ব্যাংকের একটা ডিপার্টমেন্ট ফরেন ট্রেড। এই ফরেন ট্রেডটার নাম অনেকেই বিভিন্ন নামে নামান্তরিত করেন, কেউ বলেন ফরেন ট্রেড, কেউ বলে ফরেন এক্সচেঞ্জ, কেউ বলেন ফরেন ট্রেড এন্ড ফরেন এক্সচেঞ্জ। বিভিন্ন নামে নামায়িত করা হয়, বিভিন্নভাবে বলা হয়। আবার কেউ কেউ বলে ফরেন এক্সচেঞ্জ, এটাও বলে। তার মানে ফরেন ট্রেড, ফরেন এক্সচেঞ্জ দুইটা নামেই বলে। আবার কেউ বলে ফরেন ট্রেড এন্ড ফরেন এক্সচেঞ্জ, এটাও বলে। মানে আমরা আসলে যেই এই ফরেন ট্রেড রিলেটেড ডিলিংসটা যে ডিভিশনে হয়, সেই ডিভিশনটার নাম হচ্ছে ফরেন ট্রেড। কেউ কেউ এটাকে বলে ফরেন এক্সচেঞ্জ, আবার কেউ কেউ বলে ফরেন ট্রেড অ্যান্ড ফরেন এক্সচেঞ্জ। যদি সবচেয়ে সুন্দর করে বলতে চাই, তাহলে সবচেয়ে ভালো নামটা হচ্ছে ফরেন ট্রেড অ্যান্ড ফরেন এক্সচেঞ্জ। কেন? ফরেন ট্রেড মানে হচ্ছে, ফরেন মানে আমরা বুঝি বিদেশ, বৈদেশিক বাণিজ্যের কথা বলা হয়। আমাদের দেশের কান্ট্রি জুরিসডিকশনের বাহিরের কোনো কান্ট্রির সাথে যখন আমরা কোনো বাণিজ্যে লিপ্ত হই, বাণিজ্যে জড়িত হই, তখন সেটাকে বলে ফরেন ট্রেড। খুব সিম্পল কথা। আমাদের দেশের সীমানার বাইরে যেতে হবে, সীমানার ভিতরে হলে হবে না। ঢাকা চিটাগং ফরেন ট্রেড হবে না, ঢাকা রাজশাহী ফরেন ট্রেড হবে না, ঢাকা কুয়ালালামপুর ফরেন ট্রেড হবে, ঢাকা মুম্বাই ফরেন ট্রেড হবে। অর্থাৎ বাংলাদেশের জুরিসডিকশনের বাইরের অন্য কোনো একটা অঞ্চল বা কোনো একটা সিটির সাথে বাংলাদেশের কোনো সিটির যখন বাণিজ্য রিলেটেড কোনো ইস্যুস ক্রিয়েট হবে, তখন সেটাকে আমরা বলবো ফরেন ট্রেড। ফরেন ট্রেড হলে কি হয়? ফরেন ট্রেড হলে যেখানে ধরেন, আমি যদি খুব একটা সিম্পল উদাহরণ দিই, যে আমি ধরে মালয়েশিয়া থেকে পাম অয়েল আনবো। মালয়েশিয়ায় প্রচুর পাম অয়েল হয়, আমরা সয়াবিন তেল বানানোর জন্য পাম অয়েল ব্যবহার করি। সয়াবিন তেল বানানোর মূল ইনগ্রিডিয়েন্ট হচ্ছে পাম অয়েল। মানে পাম অয়েলটাকে আমরা পরিশোধিত করি, করে একটা অংশ পাম অয়েল হিসেবে বিক্রি করে দিই, আর একটা অংশ তেল হিসেবে বিক্রি করি। তো আমি এই পাম অয়েলটা, যেটা আমরা তেল হিসেবে খাই, সেটা মালয়েশিয়া থেকে নিয়ে আসতে চাচ্ছি। তো মালয়েশিয়া থেকে নিয়ে আসতে চাইলে নর্মালি যেটা হয়, মালয়েশিয়ান যিনি বাংলাদেশে ওই প্রোডাক্টটা সেল করবে, তাকে আমরা বলবো সেলার। আর বাংলাদেশে যিনি প্রোডাক্টটা কিনবেন, তাকে আমরা বলবো বায়ার। তাহলে এখানে দুইটা এন্টিটি ক্রিয়েট হলো। ফরেন ট্রেড বাণিজ্যের দুইটা এন্টিটি থাকে, একটা হচ্ছে সেলার আর একটা হচ্ছে বায়ার। বায়ার হচ্ছেন ধরেন আমি, আমার নাম জাকির, আমি ওই প্রতিষ্ঠানের নাম দিলাম ধরেন জাকির এন্টারপ্রাইজ। আমি পাম অয়েল নিয়ে আসবো ইন্ডিয়া, মালয়েশিয়া, যার কাছ থেকে আমি পাম অয়েল নিয়ে আসবো, সেই পাম অয়েল সেলারের নাম ধরেন লিখলাম যে XYZ পাম অয়েল কোম্পানি লিমিটেড। তাহলে তার সাথে আমার কথা হলো, 100 কেজি পাম অয়েল আমি তার দেশ থেকে নিয়ে আসবো। ফাইন, আমাদের মধ্যে একটা ডিল হলো। তাহলে এই যে দুইজন ব্যক্তি একটা ট্রেড বাণিজ্যের সাথে জড়িত হচ্ছে, দুইটা কান্ট্রির, এই ট্রেড বাণিজ্যটা যদি এক্সিকিউটেড হয়, তাহলে এটাকে আমরা ফরেন ট্রেড বলবো। তাহলে ফরেন ট্রেডটা আমি মোটামুটি বুঝতে পেরেছি। এটাকে অনেকে আবার ফরেন এক্সচেঞ্জও বলে। কেন? দুইজন প্রোডাক্ট আমরা এক্সচেঞ্জ করছি, কিন্তু এটার পিছনের মোটোটা হচ্ছে, ও আমার কাছে যখন প্রোডাক্ট দিবে, আমি ওকে ওইটার সমপরিমাণ মূল্য দিব। এটা হচ্ছে মূল ভ্যালু। ওই মূল্যটা কেমন হয়? আমাদের দেশে যেটা হয়, বিজনেস করতে গেলে আমরা কোনো একটা জিনিস বাই করি কম দামে, সেল করি বেশি, তার মানে মাঝখানে আমার প্রফিট থাকে। ওদের ক্ষেত্রে তো পৃথিবীর সব জায়গায় এরকম। সে পাম অয়েল আমার কাছে সেল করবে, পাম অয়েল 100 কেজি পাম অয়েল, প্রতি কেজি পাম অয়েল সে ধরেন 1000 কেজি পাম অয়েল ধরলাম, প্রতি কেজি পাম অয়েলের দাম সে ধরলো 5 টাকা, $5 করে কেজি। তাহলে সে আমার কাছে 1000 কেজি পাম অয়েল সেল করবে, প্রতি 1 কেজি পাম অয়েলের দাম হচ্ছে 5 টাকা, $5। তাহলে সবকিছু মিলে $5000 পাম অয়েল সে আমার কাছে সেল করলো। আমি এখানে আসলে হাইলাইট করার চেষ্টা করছি যে আপনি খুব সিম্পল করে বুঝেন, মানে একদম নর্মাল ওয়েতে চিন্তা করেন, তাহলে দেখবেন ট্রেডটা অন্য যে কোনো ডিভিশনের চেয়ে সবচেয়ে বেশি প্র্যাকটিক্যাল। অন্য যে কোনো ডিভিশনের চেয়ে প্র্যাকটিক্যাল অনেক বেশি। আমার এই পয়েন্টটাতে আমি একটু জাস্টিফিকেশন দিচ্ছি। জেনারেল ব্যাংকিং এ আপনি যখন কাজ করবেন, অ্যাকাউন্ট ওপেনিং থেকে শুরু করে অন্যান্য জায়গায়, এটা খুবই ড্রামাটিক্যাল চেঞ্জ হয় সেখানে। জেনারেল ব্যাংকিং এ ড্রামাটিক্যাল চেঞ্জ মানে হচ্ছে, যিনি অ্যাকাউন্ট ওপেন করেন, ধরেন আমি অ্যাকাউন্ট ওপেনিং এ কাজ করছি, আপনি অ্যাকাউন্ট ওপেনিং এ কাজ করছেন, 20টা অ্যাকাউন্ট ওপেন করছেন। আপনাকেই যদি বলি যে ভাইয়া, 20টা অ্যাকাউন্ট ওপেন করেছেন, প্রত্যেকটা মানুষের সাথে ফিমেল মেল, আপনি তো 5-6 মিনিট করে কথা বলেছেন, হোয়াট ইজ এক্সপিরিয়েন্স? উনি প্রথমেই বলবে 20 জন মানুষই আলাদা, আলাদা টেন্ডেন্সির, আলাদা মেন্টালিটির। এর মধ্যে কেউ ইনফরমেশন হাইড করতে চাচ্ছে, কেউ ইনফরমেশন এক্সক্লুজ করতে চাচ্ছে, কাউকে পার্সোনাল প্রশ্ন করলে মাইন্ড করছে, কেউ কারো কাছ থেকে এডিশনাল পেপার চাইলে মাইন্ড করছে, কেউ আবার সকল পেপার একসাথে দিয়ে দিচ্ছে।
সো এই যে 25টা 30টা অ্যাকাউন্ট ওপেন করলাম আমি, অল পার্সন আর ডিফারেন্ট। মানে আমি বলার চেষ্টা করছি, জেনারেল ব্যাংকিং তো মূলত আপনি মাইন্ড নিয়ে খেলেন। অ্যাকাউন্ট ওপেন করতে যখন যান মাইন্ড নিয়ে খেলেন, ক্যাশের মধ্যে যান যদি সেখানেও মাইন্ড নিয়ে খেলা। কেউ আছে না ফেক চেক নিয়ে এসে দাঁড়িয়ে আছে, সুস্থ সবল মানুষ, মানে সুন্দর চেহারা, সুন্দর কথাবার্তা, কিন্তু ফেক চেক নিয়ে আসছেন। অথবা অন্য একজনের মানে চেক নিয়ে আসছেন, সুন্দর ক্যাশে দিয়ে দিয়ে দিচ্ছেন। মানে আপনি ওখানে প্রতিনিয়ত মেন্টালিটি চেঞ্জের ইস্যুটাকে অ্যাডজাস্ট করতে হয়, কপ আপ করতে হয়, ধরতে হয়। সো এটা কিন্তু খুবই টাফ, কারণ এক এক মানুষের সাথে এক এক মানুষের মেন্টালিটি কিন্তু আলাদা। এবার ইনভেস্টমেন্টে যান, লিটল বিট সেম, লিটল বিট সেম। যারা ইনভেস্টমেন্টের জন্য প্রোডাক্ট কিনতে চান, ইনভেস্টমেন্ট নিতে চান, ক্রেডিট নিতে চান, কোলেটারালের ইস্যুস থাকে অন্য অন্য জায়গাগুলি প্রতিনিয়ত, ওইখানে আরো স্টেপ কঠিন জেনারেল ব্যাংকিং এর তুলনায়। জেনারেল ব্যাংকিং শুধু মাইন্ড নিয়ে খেলেন, আর ইনভেস্টমেন্টে গিয়ে মাইন্ড নিয়ে খেলেন, ডকুমেন্টেশন নিয়ে খেলেন, অ্যাসেট নিয়ে খেলে। তিনটা জিনিস, তিনটা জিনিস খেলেন। মাইন্ড নিয়ে খেলেন কারণ যিনি ফরেন মানে আপনার ইনভেস্টমেন্টে লোন নিতে আসেন, তার ভিতরে একরকম বাইরে একরকম শো করলো একরকম, ভিতরে অন্য কোনো জিনিস লুকাই তো রাখে, রাখতে পারে না? ডেফিনেটলি রাখতে পারে, রাখে। না হলে তো আমাদের এই মানে ইনভেস্টমেন্টের এই হাল হয় না বাংলাদেশের, মানে এত এনপিএল বা অন্যান্য জায়গায় যায় না। এক নম্বর। দুই নম্বর হচ্ছে সে যে ডকুমেন্টেশন দিচ্ছে, সেই ডকুমেন্টেশনগুলির মধ্যে আগাগোড়া প্রচুর পরিমাণ ভেজাল বা ঝামেলা করতে পারে, ঝামেলা থাকে। কারণ ওই ডকুমেন্টেশন বা ইস্যুসগুলিতে ইউনিফর্ম কোনো রুলস রেগুলেশনস নেই। আমাদের দেশে যে রুলস রেগুলেশনসগুলি আছে, দে আর নট সাফিসিয়েন্ট, অথবা সাফিসিয়েন্ট থাকলেও আমরা এটা প্রপার ওয়েতে এক্সিকিউট করতে পারি না। সে মানি লন্ড কোর্ট অ্যাক্টের যে আইন, অর্থঋণ আদালতে যদি যে আইন, সেই আইনটাকে যদি আমি সঠিকভাবে কার্যকর করতে পারতাম, তাহলে আইনটা এত সুন্দর করে গোছানো, মানে এই এই যে জেল জরিমানা ইস্যু বা আপনার লোন ডিফল্টের পরিমাণ 40 50 60 ইভেন তো 80% কমে যেত। কিন্তু কি হয়, ব্যাংকার অনেক কষ্ট করে একজন কাস্টমারকে ধরে, একদম অনেক কষ্ট করে 3 4 মাস কষ্ট করে একজন কাস্টমারকে মানে ধরেন অ্যারেস্ট করানোর ব্যবস্থা করে, দেখা যায় 3 দিন পরে জামিন পেয়ে যায়। ও টাকা দিয়ে জামিন নিয়ে নিচ্ছে, তারপরেও আবার ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে। মানে আমি যদি প্রপার ওয়েতে এটা এক্সিকিউট করতে পারতাম আসলে লটাকে, তাহলে আমরা আসলে এনপিএল এর পরিমাণ কমাতে পারতাম। কিন্তু আমরা আসলে প্রপার ওয়েতে লটা এক্সিকিউট করতে পারছি না, টু হাও বিভিন্ন ইস্যুর কারণে। মিনস হোয়াট, ইনভেস্টমেন্টে গিয়ে আমি মানুষের মেন্টালিটি জাজ করতে হচ্ছে, ডকুমেন্টেশন চেক করতে হচ্ছে, কান্ট্রি লটাকে দেখতে হচ্ছে। এখানে ইউনিফর্মিটিভ সিস্টেম নাই, কম, বা ওইটা ল্যাপসেস রয়েছে। ফরেন ট্রেডে এই দুই ধরনের কোনো সমস্যা থাকে না। মেন্টালিটি নিয়ে এখানে খেলার কোনো সুযোগ নাই, কারণ আপনি এখানে যা করবেন, ইন্টারন্যাশনাল রুলস রেগুলেশনস যা বলে সে অনুযায়ী আপনি আগাবেন। দুই নম্বর, আপনি এখানে মানুষের অ্যাসেট নিয়ে চিন্তা করার প্রথম সুযোগ নাই, কারণ হচ্ছে আপনি ডকুমেন্ট নিয়ে এখানে কাজ করবেন, আপনার কাছে ডকুমেন্ট যেটা পাবেন সেটার উপর বেস করে আপনি কাজ করবেন। সো ওই দুইটা ডিভিশনের তুলনায় এই ডিভিশনটা মোর প্র্যাকটিক্যাল, লজিস্টিক, এবং যেহেতু ডকুমেন্টেশন নিয়ে কাজ, মানুষের বিহেভিয়ার অ্যানালাইসিস করাটা এখানে খুব বেশি জরুরি না। জরুরি হচ্ছে ডকুমেন্টেশন চেক করা, ডকুমেন্টেশন নিয়ম নীতিকে ফলো করানো। এজন্য প্রথম ক্লাসে আমি বলেছিলাম যে ফরেন ট্রেড কেন প্রেস্টিজিয়াস, ফরেন ট্রেডে সবাই কেন আসতে চায়, ফরেন ট্রেড কেন রয়্যাল মানে ডিভিশন, এই ইস্যুসগুলির কারণে। যেখানে আপনি পড়াশোনা, জানাশোনা, রুলস রেগুলেশনস না জানলে এখানে কিন্তু আপনি অকেজো। জেনারেল ব্যাংকিং এর রুলস রেগুলেশন না জানলেও আপনি ব্যাংকিং করতে পারবেন। ইনভেস্টমেন্টের রুলস রেগুলেশনস কম না জানলেও আপনি ব্যাংকিং করতে পারবেন। সিনিয়র লেভেলে যারা আছে তারা জানলে হবে, যারা রিপোর্টিং করে অথবা ডিসিশন মেকার তারা জানলেই হবে। এন্ট্রি লেভেলে না জানলেও হবে, কিন্তু ট্রেডে এন্ট্রি লেভেলও জানতে হবে রুলস রেগুলেশনস কিভাবে যাচ্ছে। এই জন্যই কিন্তু ট্রেডটা এত রয়্যাল। ব্যাক টু আওয়ার প্রেভিলিয়ান, আমরা যেখানে আলোচনা করছিলাম, মালয়েশিয়া থেকে পাম অয়েল নিয়ে আসবো, 1000 কেজি পাম অয়েল, প্রতি কেজি পাম অয়েলের দাম হচ্ছে $5। আমি যেটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে আপনারা খুব প্র্যাকটিক্যালি বুঝেন। এই প্র্যাকটিক্যাল ওয়ার্ডটা নিয়ে আসার জন্য আমি আসলে হিস্ট্রিটা এখানে গিয়েছি। আমাদের দেশের টাকা, আমরা টাকা হচ্ছে মানে কেনা বেচার জন্য ব্যবহার করি। এই টাকা কিন্তু মালয়েশিয়াতে নিলে তাদের কাছে কাগজ ছাড়া আর কিছু না। তারা এটা রাখবে না, আপনি টাকা দিবেন কোনো জিনিস কিনতে গিয়ে, বাংলাদেশি টাকা দিচ্ছেন, বাংলাদেশে কিনতে পারছেন, মালয়েশিয়াতে দিলে ওরা নিবে না। বলবে যে তুমি আমাকে ডলার দাও, অথবা আমাদের দেশের মালয়েশিয়ান রিঙ্গিত দাও। ডলারটা প্রতি দেশে একসেপ্টেবল, তুমি আমাকে ডলার দাও, দেন আই উইল এক্সচেঞ্জ ইট, আমি তোমাকে প্রোডাক্ট দিব। মিনস হোয়াট, মিনস হচ্ছে
মালয়েশিয়ান যেই সেলার গুডসটা সেলস করছে, তার ওই গুডসের এগেনস্টে সে আমার কাছ থেকে ডলার ক্লেম করছে যে আমাকে তুমি ডলার দিবা। আমাদের দেশে যিনি গুডসটা ইম্পোর্ট করছি, মানে আমি যিনি বাই করছি, তার কাছে তো টাকা আছে। তাহলে দুইজন বিজনেস করছে, একজন ডলার চাচ্ছে, আরেকজনের কাছে আছে টাকা। এই দুইটাকে তো মিক্স আপ করতে হবে, এক্সচেঞ্জ করতে হবে। এই এক্সচেঞ্জের কাজটা কে করে? ব্যাংক করে। ব্যাংক কি করে? ব্যাংক আমাদের যে যিনি গুডসটা বাই করেছেন জাকির এন্টারপ্রাইজকে বলে, ঠিক আছে, $5,000 চাচ্ছে মালয়েশিয়ান এক্সওয়াইজেড পাম অয়েল কোম্পানি। $5,000 মানে হচ্ছে $1 সমান 120 টাকা। তাহলে তোমার লাগবে হচ্ছে 6 লাখ টাকা। তুমি আমাকে 6 লাখ টাকা দাও, আমি এই 6 লাখ টাকাকে কনভার্ট করে $5,000 করব, করে মালয়েশিয়ান ওই যে সেলার তাকে আমি দিয়ে দিব। তো বাংলাদেশের ওনার তো কোনো ঝামেলা নাই, হ্যাসেল নাই। বলে যে ঠিক আছে, আমার অ্যাকাউন্টে 6 লাখ টাকা আছে, আপনি 6 লাখ টাকা ডেবিট করে ওকে একটু দয়া করে আপনি ইউএস ডলার বা কারেন্সি, যে ও যে কারেন্সিটা চাচ্ছে সেটাতে দিয়ে দেন, ইউএস ডলার দিয়ে দেন। ওকে, ব্যাংক এই কাজটা করে। এই কাজটাই কিন্তু দেখেন ওই ফরেন এক্সচেঞ্জ ওয়ার্ডটার সাথে জড়িত। কি করেছে ব্যাংক? ব্যাংক কাস্টমারের কাছ থেকে বাংলা টাকা নিয়েছে, সেটাকে ইউএসডি তে কনভার্ট করে মালয়েশিয়ান ওই সেলারের কাছে ইউএসডিটা দিয়ে দিয়েছে। ফরেন ট্রেড ডিভিশনটা যেহেতু কারেন্সি প্রতিনিয়ত, কারণ আমরা বলেছি আগেই যে আমরা অন্য দেশের সাথে বিজনেস করছি, সো অন্য দেশের সাথে অন্য কারেন্সির সাথে আমরা ডিল করছি। এই কারেন্সিটাকে বাংলাদেশের কারেন্সির সাথে এক্সচেঞ্জ করার কাজটা ফরেন ট্রেড বা ফরেন ট্রেড বিজনেস নিয়ে যারা কাজ করে ব্যাংকে, তারা করে। দ্যাটস ওয়াই এই ডিভিশনটাকে ফরেন এক্সচেঞ্জ ডিভিশনও বলা হয়। আমি তো ধরেন গুডস ইম্পোর্টের ক্ষেত্রে বা গুডস বাই করার ক্ষেত্রে বলেছি, বাংলাদেশ থেকে তো অনেক গুডস বিদেশেও আমরা রপ্তানি করি। যেমন গার্মেন্টস প্রোডাক্ট, শার্ট প্যান্ট, এগুলো আমরা বিদেশে রপ্তানি করি। সেক্ষেত্রে কি করে? ধরেন আমি কোনো একটা প্রোডাক্ট শার্ট আমেরিকাতে সেল করলাম, 1,000 পিস শার্ট সেল করলাম, তার এগেনস্টে তারা আমাকে $5,000 দিল। তাহলে আমার বাংলাদেশে $5,000 ঢুকলো। এবার যিনি এক্সপোর্ট করেছেন শার্ট, বাংলাদেশে যিনি এক্সপোর্টার, যিনি শার্ট বিক্রি করেছেন, তার তো টাকা দরকার, সে ডলার দিয়ে কি করবে? তার কাছে তো ডলার ডলার লাইক অ্যাজ পেপার। আমি যদিও পেপার না, ধরেন পেপার টাইপ, কারণ সে তো টাকা ছাড়া বাংলাদেশে এক্সচেঞ্জ করতে পারবে না। সেম একই রকম সে এবার ব্যাংকে বলে যে তোমার আমার অ্যাকাউন্টে যে $5,000 ঢুকেছে, আমি যে শার্ট বিদেশে ইউএসএ তে সেল করেছি তার এগেনস্টে যে ডলারটা ঢুকেছে, সেটা ব্যাংক তোমরা রেখে দাও, রেখে এটার এগেনস্টে আমাকে টাকা দাও। ব্যাংক কি করে? এই $5,000 রেখে দেয়, রেখে এটার এগেনস্টে এটাকে টাকায় কনভার্ট করলে যে টাকাটা হয়, সেই টাকাটা এই যে যিনি গুডসটা সেল করেছেন তাকে দিয়ে দেন। আগের যা যিনি বাই করেছিলেন তাকে এই $5,000 দিয়ে দেন। মানে ব্যাংক তো নিজে আসলে ডলার তৈরি করে না। ব্যাংক কি করে? এক্সপোর্ট প্রসেস থেকে যত ডলার আসে, ইম্পোর্ট প্রসেসের জন্য যত ডলার লাগে, এটার মধ্যে কম্বিনেশন করে। তারপরে যদি তার ডলার কম হয় বেশি হয়, সে মার্কেটে অন্য ব্যাংকের কাছে সেল করে বা অন্য ব্যাংকের কাছে বাই করে। অর্থাৎ ফরেন কারেন্সি, দেশীয় কারেন্সির সাথে ফরেন কারেন্সির প্রতিনিয়ত এক্সচেঞ্জের কাজটা ফরেন ট্রেড ডিভিশনটা করে, বলে এই ডিভিশনটার নাম ফরেন এক্সচেঞ্জ বলা হয়। তাহলে ফরেন ট্রেড কেন বলা হয়, ফরেন এক্সচেঞ্জ মানে কি? আবার কেউ যদি বলে ফরেন ট্রেড অ্যান্ড ফরেন এক্সচেঞ্জের কাজ করি, সেটা আরো লুকিং স্মার্ট, কারণ সে কমপ্লিট করেছে আসলে তারা কি কাজ করে। ফরেন এক্সচেঞ্জের এই যে ট্রেডে যারা কাজ করে, এদের ট্রেডের এই কাজটাকে, ফরেন এক্সচেঞ্জের কাজটাকে ফ্যাসিনেশন করার জন্য, ফ্যাসিলিটেট করার জন্য ব্যাংকের আরেকটা ডিভিশন কাজ করে, সেটা হচ্ছে ট্রেজারি। ট্রেজারি ডিভিশনটাও ফরেন ট্রেডের টুকটাক কাজ হেল্প করে, ডলার অ্যারেঞ্জ করা, ডলারের মানে অ্যারেঞ্জমেন্ট করে, এই কাজগুলিও সাধারণত ট্রেজারিও করে। সুতরাং ফরেন ট্রেডের সাথে, ফরেন ট্রেড ডিভিশনে যারা কাজ করে তাদের সাথে ট্রেজারির প্রতিনিয়ত সম্পর্ক থাকে কারেন্সি রিলেটেড ইস্যুতে। বাট মূল কাজটা, এক্সচেঞ্জের কাজটা মূলত ট্রেড ডিভিশনই করা হয়, ট্রেড ডিভিশনই করে। সো ফরেন ট্রেড আমাদের দেশে যে ডিভিশনটা কাজ করে, সেই ডিভিশনটার নাম হচ্ছে ফরেন ট্রেড অ্যান্ড ফরেন এক্সচেঞ্জ। ফরেন ট্রেড কেন বলা হয়, ফরেন এক্সচেঞ্জ কেন বলা হয়, আমরা সবাই বুঝতে পেরেছি। এখানে আমি দুইটা বিজনেস নিয়ে কথা বলেছিলাম। আমরা বলেছিলাম যে উম, বিদেশ থেকে পাম অয়েল আমি নিয়ে আসবো। একজন সেলার ছিল, বাংলাদেশের একজন বায়ার ছিল, বাংলাদেশের বায়ারের নাম ছিল, বা বাংলাদেশের যিনি বাই করবেন তার নাম ছিল জাকির এন্টারপ্রাইজ, যিনি পাম অয়েল বাই করবেন। আর মালয়েশিয়া থেকে যিনি গুডসটা সেল করেছেন, পাম অয়েলটা সেল করেছেন, তার কোম্পানির নাম দিয়েছি আমরা XYZ পাম অয়েল কোম্পানি। এই বিজনেসটাকে বলা হয় ইম্পোর্ট বিজনেস, মানে বাংলাদেশ ইম্পোর্ট করেছে, তেল ইম্পোর্ট করেছে। আরেকটা বিজনেস হচ্ছে এক্সপোর্ট বিজনেস, বাংলাদেশ গুডসটা সেল করবে, যেটা আমি পরে এক্সাম্পল দিয়েছি, যে আমি শার্ট এক্সপোর্ট করতে করেছি ইউএসএ তে,
এক্সপোর্ট করার পরে শার্টের এগেনস্টে তারা আমাকে ডলার দিয়েছে, আমি সেই ডলারটা আমার এখানে বাংলা টাকায় কনভার্ট করে আমি ইউজ করেছি। সো ইম্পোর্ট এবং এক্সপোর্ট দুইটা বাণিজ্যই ফরেন ট্রেডের সাথে রিলেটেড। আরেকটা বাণিজ্য আছে, সেটা হচ্ছে রেমিটেন্স রিলেটেড ইস্যুটা ফরেন ট্রেডের সাথে রিলেটেড। রেমিটেন্স রিলেটেড অর্থাৎ ফরেন কারেন্সি রিলেটেড যত ট্রানজেকশন ইস্যুস থাকে, ম্যাক্সিমাম ট্রানজেকশনই ফরেন ট্রেডের সাথে রিলেটেড হয়। এবার আমরা চলে আসছি, বিজনেস তো বুঝলাম, যে ফরেন ট্রেড, এক্সচেঞ্জ, এগুলি আমরা বুঝলাম। এবার আমরা বুঝি যে ইন্টারন্যাশনাল ট্রেডে, ইন্টারন্যাশনাল ট্রেড বৈদেশিক বাণিজ্যে কত ধরনের ট্রেড পেমেন্ট সিস্টেম আছে, অর্থাৎ বাণিজ্যের কয় ধরনের ধরন রয়েছে, কয় ধরন আছে বাণিজ্যের জন্য। ইন্টারন্যাশনাল ট্রেডে বাণিজ্যের টোটাল 5টা ধরন আছে, টোটাল 5 ধরনের ইন্টারন্যাশনাল ট্রেড হয়। এই 5 ধরনের ট্রেড নিয়ে আমার পরবর্তী ডিসকাশন। এই 5 ধরনের ট্রেডের নাম হচ্ছে, যে 5 ধরনের পেমেন্ট মেকানিজম কাজ করে বা ইন্টারন্যাশনাল প্রসেসে যেই ট্রেড হয়, সেখানে টোটাল 5 ধরনের নিয়মে ট্রেড হয়। এই 5 ধরনের নিয়ম হচ্ছে, 1 নম্বর হচ্ছে ক্যাশ ইন অ্যাডভান্স, 2 নম্বর হচ্ছে ওপেন অ্যাকাউন্ট, 3 নম্বরে হচ্ছে ডকুমেন্টারি ক্রেডিট, 4 নম্বরে হচ্ছে ডকুমেন্টারি কালেকশন, 5 নম্বরে হচ্ছে অ্যাসাইনমেন্ট। 5টা। আমি প্রশ্নটা করব, কেউ একজন আমাকে অ্যান্সার দিতে হবে। ইন্টারন্যাশনাল পেমেন্ট অথবা অথবা ইন্টারন্যাশনাল ট্রেড বিজনেস কয় নিয়মে হয়? প্রশ্নটা হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রেড বিজনেস অথবা ইন্টারন্যাশনাল ট্রেড পেমেন্ট কয় নিয়মে হয়? 5 নিয়মে হয়। 1 নম্বর হচ্ছে ক্যাশ ইন অ্যাডভান্স, ক্যাশ ইন অ্যাডভান্স। 2 নম্বরে হচ্ছে ওপেন অ্যাকাউন্ট, এই দুটো আমরা পাশাপাশি পড়বো। 3 নম্বরে হচ্ছে লেটার অফ ক্রেডিট। 4 নম্বরে হচ্ছে ডকুমেন্টারি কালেকশন। 5 নম্বরে হচ্ছে অ্যাসাইনমেন্ট বা কনসাইনমেন্ট, যেটাকে আমরা বলি কনসাইনমেন্ট। 5 নম্বর, 5টা। আবার বলি, ক্যাশ ইন অ্যাডভান্স, ওপেন অ্যাকাউন্ট, ডকুমেন্টারি ক্রেডিট, ডকুমেন্টারি কালেকশন, কনসাইনমেন্ট। 5টা। যে কোনো একজন একটু এই 5টা ওয়ার্ড আবার একটু বলেন, যে ইন্টারন্যাশনাল পেমেন্ট মেকানিজমের নিয়ম 5টা কি কি, যে কোনো একজন বলেন। অ্যাপ্রিসিয়েটেড নন ট্রেডে যারা আছেন তাদের মধ্যে যদি কেউ বলতে পারে। Cash in Cash in advance, advance, cash in open advance, open account, account, documentary collection, documentary credit, consignment. আরেকজন বলেন, কামাল ভাই বলেন। cash in advance, open account, documentary credit, documentary collection, consignment. ভেরি গুড, ভেরি গুড। এতটুকু পর্যন্ত যা আলোচনা করে আসছি, কারো কোনো কোয়েশ্চেন আছে, কোনো কনফিউশন আছে? এতটুকু পর্যন্ত যতটুকু আলোচনা করেছি। না স্যার। ওকে, এবার আমরা 5টা মেকানিজম নিয়ে কথা বলবো। প্রথম হচ্ছে ক্যাশ ইন অ্যাডভান্স। খুব সিম্পল কথা, ক্যাশ ইন অ্যাডভান্স। আমরা কিন্তু পাম অয়েলের উদাহরণটাই আমাদের মাথায় রাখবো। পাম অয়েলের উদাহরণটা আমরা মনে হয় সবাই বুঝতে পেরেছি। এখানে পাম অয়েলের উদাহরণের ক্ষেত্রে আমরা বলেছি যে মালয়েশিয়া থেকে আমি পাম অয়েল বাই করব। বাংলাদেশ থেকে যিনি বায়ার তার নাম হচ্ছে জাকির এন্টারপ্রাইজ, পাম অয়েল বাই করবেন মালয়েশিয়া থেকে। মালয়েশিয়া থেকে যিনি পাম অয়েল সেল করছেন, তাই সেই কোম্পানির নাম হচ্ছে XYZ পাম অয়েল কোম্পানি লিমিটেড। দুইজনের মধ্যে ডিড হয়েছে, 1000 কেজি পাম অয়েল বাই করবে, প্রতি কেজি পাম অয়েলের দাম হচ্ছে $5, সে আমি ধরলাম আর কি, লামসাম অ্যামাউন্ট দিয়ে। এই হচ্ছে কন্ডিশন। এই কন্ডিশনের মধ্যে ক্যাশ ইন অ্যাডভান্স কিভাবে ফ্যাসিলিটেড হবে? ক্যাশ ইন অ্যাডভান্স ওয়ার্ডটা বুঝে শুনেই বুঝতে পারছেন যে আগে পেমেন্টটা করব, তারপরে গুডসটা পাবো, এটাকে বলে ক্যাশ ইন অ্যাডভান্স। তাহলে এখানে কন্ডিশনটা হবে আহ, দুইটা, এই যেহেতু আমরা মোটামুটি বায়ার সেলার দুইটা কান্ট্রি মোটামুটি বুঝতে পারছি, এটার সাথে নতুন একটা ওয়ার্ড আমি অ্যাড করে দিচ্ছি, সেটা হচ্ছে এই যে দুইজন মানুষ তো দুইটা দেশে বাস করে। দুইজন মানুষ তো আর ফোনে টেলিফোনিক কনভারসেশনের মাধ্যমে আহ, টাকা পয়সা লেনদেন বা এই জায়গাগুলি করা সম্ভব না, একটা ডকুমেন্টেড পেপার থাকতে হবে। হ্যাঁ, এই দুইজনের ডিলিংসে একটা ডকুমেন্টেড পেপার আসে, সেই পেপারটার নাম হচ্ছে সেলস কন্ট্রাক্ট, প্রোফর্মা ইনভয়েস, যে যে নামে ডাকেন। দুইজনের মধ্যে একটা কন্ট্রাক্ট সাইন হয়, একটা পেপারের মধ্যে লেখা থাকে ইম্পোর্টারকে অথবা বায়ারকে, সেলারকে, কোন প্রোডাক্ট কত কেজি, কোন দেশ থেকে কোন পোর্ট থেকে কোন পোর্টে আসবে, প্রোডাক্টের কোয়ালিটি কি, ইত্যাদি ইত্যাদি লেখা থাকে। প্রোডাক্টের প্রাইসকে দুইজনের মধ্যে লেখা থাকে, এবং কয় তারিখে ও গুডসটা পাঠাবে, পেমেন্ট করবে কিভাবে, এই নিয়ম নীতিগুলি যেই পেপারে লেখা থাকে সেই পেপারটার নাম হচ্ছে সেলস কন্ট্রাক্ট। অথবা
আবার আমরা এটার নাম বলতে পারি প্রোফর্মা ইনভয়েস। সেলস কন্ট্রাক্ট প্রোফর্মা ইনভয়েসের মধ্যে পার্থক্য আছে, পার্থক্যটা আমরা পরে পড়বো। আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর বা বলার চেষ্টা করছি যে দুই দেশের দুইজন বায়ার এবং সেলারের মধ্যে একটা কন্ট্রাক্ট এক্সিকিউট হওয়ার জন্য একটা ডকুমেন্টেড পেপার সাইন হয় দুইটা পক্ষের পক্ষ থেকে। সেই পেপারটার নাম বলছি আমি প্রো ফর্মা ইনভয়েস। প্রো ফর্মা ইনভয়েস, যে ইনভয়েসটা দেখে ব্যাংক বুঝে যে হ্যাঁ, এই দুই দেশের এই দুইজন বায়ার এবং সেলারের মধ্যে একটা কন্ট্রাক্ট এক্সিকিউশন হয়েছে এবং এই কন্ট্রাক্টের কন্ডিশনসগুলি এরকম। প্রো ফর্মা ইনভয়েসে লেখা থাকবে বায়ার কে। বায়ার তো ডেফিনেটলি বাংলাদেশে জাকির এন্টারপ্রাইজ। বায়ারের অ্যাড্রেস কোথায়? সেলারকে, সেলারের অ্যাড্রেস কোথায়? কোন প্রোডাক্টটা বাই করতে চাচ্ছে, প্রতি কেজি প্রোডাক্টের দাম কত, টোটাল কত কত কেজি প্রোডাক্ট বাই করতে চাচ্ছে, কোন পোর্ট থেকে প্রোডাক্টটা আসবে, কোন পোর্টে এসে নামবে, কয় তারিখে প্রোডাক্টটা সেলার সেন্ড করবে, বা বায়ার কিভাবে পেমেন্ট করবে, কোন ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করবে, কি কি ডিটেলটা লেখা থাকে। এই যে ডিটেল যে পেপারটা লেখা থাকে সেই পেপারটাকে বলা হয় প্রো ফর্মা ইনভয়েস। প্রো ফর্মা ইনভয়েসের একটা প্র্যাকটিক্যাল আমরা দেখবো আমাদের ওই যে ডকুমেন্টেশনের ক্লাসে, 3 নম্বর ক্লাসে আমরা দেখবো সেটা। সো ক্যাশ ইন অ্যাডভান্স হচ্ছে জাকির এন্টারপ্রাইজ আগে টাকা দিয়ে দিবে, মানে ওই ডলারটা যে $5,000 আগে দিয়ে দিবে XYZ পাম অয়েল কোম্পানিকে। ও ডলার পাবে, ডলার পাওয়ার পরে ও আমার কাছে গুডসটা সেল করবে বা সেন্ড করবে। এই প্রসেসটাকে বলা হয় ক্যাশ ইন অ্যাডভান্স। দেখেন, আমরা একটু আগে একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন দিয়ে দেখানো হয়েছে এখানে। ইম্পোর্টার, ইম্পোর্টার মানে হচ্ছে বায়ার, বায়ারের আরেকটা নাম হচ্ছে ইম্পোর্টার। এক্সপোর্টার যিনি সেলার। প্রথমে দুইজনের মধ্যে প্রোফর্মা ইনভয়েস সাইন হয়েছে। ওই যে যেটা আমি বলছি, দুইজনের মধ্যে একটা কন্ট্রাক্ট সাইন হয়েছে। দুইজনের মধ্যে কন্ট্রাক্ট সাইন হওয়ার পরে, কন্ট্রাক্ট সাইন হয়েছে প্রথমে, দুইজনের মধ্যে কন্ট্রাক্ট সাইন হয়, কন্ট্রাক্ট সাইন হওয়ার পরে ইম্পোর্টার সেই কন্ট্রাক্টের ইনফরমেশনটা ব্যাংকের কাছে দেয়। এই যে দেখেন 2 নম্বরে ইনস্ট্রাকশন ব্যাংকের কাছে দিয়েছে। ব্যাংক সাথে সাথে একটা ফান্ড ট্রান্সফার করে দেয়, ওই যে $5,000 ট্রান্সফার করে দেয়। কাকে দেয়? এক্সপোর্টারের দেশের কোনো একটা ব্যাংকের দেয়। এক্সপোর্টারের ব্যাংক সেই অ্যামাউন্টটা এক্সপোর্টারকে দিয়ে দেয়। এক্সপোর্টার ডলারটা পেয়ে গেল, $5,000 পেয়ে গেল। তারপর এক্সপোর্টার গুডসটা ইম্পোর্টারের কাছে পাঠায়। তাহলে এখানে আগে পেমেন্টটা দিয়ে দেয়, পরে গুডসটা পায়, গুডসটা পরে সেন্ড করে। এবার আপনার মাথায় থিঙ্ক অ্যাবাউট ম্যাটিকুলাসলি। এখানে ঘটনা হচ্ছে আগে পেমেন্ট দিয়ে দিচ্ছে, তার মানে ইম্পোর্টার আসলে রিস্কে পড়ে যাচ্ছে। যতই আমি বলি যে এক্সপোর্টারের সাথে তার খুব ভালো সম্পর্ক, মালয়েশিয়া তার বাসায় গিয়েছে, খাওয়া দাওয়া করেছে, তার ফ্যামিলির সাথে পরিচিত, বাট আপনি তো আপনার হাত থেকে তো টাকা চলে গেছে আগে, আপনি গুডসটা পাচ্ছেন পরে। সো এই প্রসেসটা, ক্যাশ ইন অ্যাডভান্স প্রসেসটা ইম্পোর্টারের জন্য কিন্তু রিস্কি, বাট এক্সপোর্টারের জন্য এটা ফ্লেক্সিবল, কমফোর্টেবল জোন। কারণ এক্সপোর্টার আগে ডলার পেয়ে যাচ্ছে, তারপর হেসে খেলে সে চাইলে গুডসটা সেন্ড করতে পারবে। এটা হচ্ছে ক্যাশ ইন অ্যাডভান্স। ওপেন অ্যাকাউন্ট হচ্ছে ক্যাশ ইন অ্যাডভান্সের একেবারে রিভার্স, একেবারে রিভার্স। ওপেন অ্যাকাউন্ট, ওপেন অ্যাকাউন্টে হবে আগে গুডসটা দিয়ে দিবে, তারপরে পেমেন্টটা করবে। আগে গুডস পাবে ইম্পোর্টার, তারপরে পেমেন্ট দিবে। মানে কি, সেলার আগে গুডস দিয়ে দিবে, বায়ার গুডসটা পাবে, চেক করবে প্যাকেট ট্যাকেট ঠিক আছে কিনা, গুডসের কোয়ালিটি ঠিক আছে কিনা, ইটস এভরিথিং ইজ ওকে, দেন সে পেমেন্টটা করবে। তাহলে এইখানে আবার বায়ার বা ইম্পোর্টার কিন্তু 100% স্যাটিসফ্যাকশন পাচ্ছে, ফ্লেক্সিবিলিটি পাচ্ছে, কমফোর্ট জোন পাচ্ছে। এখানে আবার এক্সপোর্টারের একটু রিস্ক আছে, বেশি রিস্ক সবচেয়ে। কারণ এক্সপোর্টার তো গুডস পাঠিয়ে দিচ্ছে, বাংলাদেশে আসতে গিয়ে কোনো কারণে যদি ধরেন সমুদ্রে জাহাজ ডুবে যায়, বাংলাদেশেরও বলবে যে ভাই আমি তো গুডস পাই নাই, কিভাবে টাকা দিব, আপনি বলেন, মানবতার দিক থেকে বলেন, অথবা ইন্টিগ্রিটির দিক থেকে বলেন, অথবা বলেন আমি গুডস পাই নাই, কিভাবে কি করব। ওকে, 1 নম্বর জিনিস হলো। 2 নম্বর, গুডস পেলাম, আমি যে গুডস যে কোয়ালিটি চাচ্ছি সেই গুডস সেইগুলোর কোয়ালিটির হয় না। আমাদের অনলাইন বিজনেসের মতো, অনলাইন বিজনেসের সময় হয় না, গুডস পেয়েছি, খুলে দেখলাম যেটা ঠিক না, আবার সেন্ড করে দিয়েছি, এরকম। গুডস আসছে, চেক করলাম, চেক করে ওকে আমি ফোন দিলাম যে ভাই তুমি কি গুডস পাঠিয়েছো এটা, আমি যে গুডস চেয়েছি এটা তো এটা না, না এটাই তো পাঠিয়েছে, না এটা না, আপনি তো আমাকে লো কোয়ালিটির গুডস পাঠিয়েছেন, আমি আপনাকে প্রাইস দিব না, অথবা কম দাম দিব, আপনি কিভাবে কি করবেন। সো অল কন্ট্রোল সেন্ট্রালি ডিল বাই ইম্পোর্টার ইন ওপেন অ্যাকাউন্ট। ক্যাশ ইন অ্যাডভান্সে কিন্তু আবার সকল পাওয়ার ছিল এক্সপোর্টারের হাতে। এই যে দুইটা বিজনেস আমি জানলাম, দেখেন এখানেও প্রথমে বলা আছে ইম্পোর্টার এবং এক্সপোর্টারের মধ্যে প্রোফর্মা ইনভয়েস সাইন হলো। দেখেন এখানে লেখা আছে দুইজনের মধ্যে, এই যে 1 নম্বর প্রোফর্মা ইনভয়েস সাইন হলো, 2 নম্বরই গুডসটা চলে আসলো। ক্যাশ ইন অ্যাডভান্সের ক্ষেত্রে আপনি দেখেন প্রথমে কি হয়েছে, দুইজনের মধ্যে সাইন হয়েছে প্রোফর্মা ইনভয়েস। ওকে,
তারপরে ইম্পোর্টার যেহেতু এখন আগে পেমেন্ট করতে হবে, ইম্পোর্টার তার ব্যাংকে ইনস্ট্রাকশন দেয়, ব্যাংক একটা ফান্ড ট্রান্সফার করে এক্সপোর্টারের ব্যাংকে, তার দেশের একটা ব্যাংকে। এখন ইম্পোর্টারের কোন ব্যাংক থাকবে, এক্সপোর্টারের কোন ব্যাংক থাকবে, এগুলি কিন্তু ওই যে প্রোফর্মা ইনভয়েসে লেখা থাকবে, মানে এগুলি আন্দাজে দেওয়া যাবে না যে আমি ও একটা ব্যাংকের কথা বলে দিল মুখ দিয়ে, সেটাতে আমি দিয়ে দিব না, সব ডকুমেন্টেড থাকবে। আমি শুরুতেই বলেছি এবং আজকে ডে 1-এ বলছি যে ব্যাংক শুধু ডকুমেন্ট নিয়ে কাজ করবে। একদম 45 নম্বর ক্লাসে গিয়ে আমি ঠিক জাস্ট এই কথাটাই থাকবো, যে শুধু ব্যাংক ডকুমেন্ট নিয়ে কাজ করবে, এর বাইরে কোনো জিনিসে ব্যাংক ইনভলভ থাকবে না। দ্যাটস ওয়াই ফরেন ট্রেড ইজ রয়্যাল ডিভিশন। ব্যাংক গেল এক্সপোর্টারের কাছে, পুরোটাই রিভার্স হচ্ছে ওপেন অ্যাকাউন্টে। ওপেন অ্যাকাউন্টে কি হচ্ছে? ওপেন অ্যাকাউন্টে প্রোফর্মা ইনভয়েস সাইন হচ্ছে, ভেরি ফাইন। 2 নম্বরই এক্সপোর্টার গুডস পাঠিয়ে দিচ্ছি, গুডস পেলাম, একটু রেস্ট নিলাম, নিয়ে সেই ইনস্ট্রাকশন দিচ্ছে তার ব্যাংকে, ট্রান্সফার হচ্ছে, ব্যাংক ব্যাংক এক্সপোর্টারের পাচ্ছে, এক্সপোর্টার এক্সপোর্টারকে, মানে এক্সপোর্টারের ব্যাংক এক্সপোর্টারকে পাঠাচ্ছে। দুইটা অ্যাঙ্গেলে এই দুইটা প্রসেস, ক্যাশ ইন অ্যাডভান্স এন্ড ওপেন অ্যাকাউন্ট, দুইটা প্রসেস যদি ইম্পোর্টার এবং এক্সপোর্টার অর্থাৎ বায়ার এবং সেলের মধ্যে লং লাস্টিং রিলেশন থাকে, তাহলে এই দুইটা মেকানিজম প্রপার ওয়েতে কাজ করবে। যদি ইম্পোর্টার এবং এক্সপোর্টারের মধ্যে বা বায়ার এবং সেলারের মধ্যে লং লাস্টিং রিলেশনশিপ না থাকে, এই দুইটা প্রসেস প্রপার ওয়েতে ওয়ার্কেবল হবে না, রিস্কি হবে। কারণ দুইটা প্রসেসকে সমতার প্রসেস আপনি কখনো বলতে পারেন না। কারণ আমি বলার সময় বুঝতে পেরেছেন যে ক্যাশ ইন অ্যাডভান্স যখন বিজনেস ডিল করে পুরো পাওয়ারই থাকে এক্সপোর্টারের হাতে, আবার যখন ওপেন ওপেন অ্যাকাউন্ট বিজনেস ডিল হয় পুরো পাওয়ারটাই থাকে ইম্পোর্টারের হাতে। মানে এখানে এক পক্ষ 100% সুবিধা পাচ্ছে, অন্য পক্ষের সুবিধা হচ্ছে 0%। ইন্টারন্যাশনাল ট্রেডে আপনার ইন্টারন্যাশনাল ট্রেডের 0.1%ও বলি না আমি, 0.5% হয় পরিচিতদের মধ্যে বিজনেস, বাকিটাই হচ্ছে অপরিচিত এবং অপরিচিত ফ্রেমে মানে পার্সনদের মধ্যে বিজনেস। সো যেহেতু অপরিচিত পার্সনদের মধ্যে ফরেন ট্রেড বিজনেসটা হয় শতকরা 99.5%, সো সেখানে ক্যাশ ইন অ্যাডভান্স এবং ওপেন অ্যাকাউন্ট কিন্তু জাস্টিফায়াবল মেথড হয় না। কারণ এটা আসলে এক পেশে মেথড, এক পেশে মেথডটাকে ইন্টারন্যাশনাল ট্রেড অ্যাকনলেজ করে না, যে না দুইটা পক্ষ সুবিধা পাবে, মিনিমাম সুবিধার দিকে যাবে, সুবিধা পাওয়ার পসিবিলিটি থাকবে। এরকম প্রসেস না হলে তো আসলে ইন্টারন্যাশনাল ট্রেড আসলে ব্যালেন্স ট্রেড হয় না। সো এবার আমরা খুঁজতে যাব ব্যালেন্স ট্রেড আমরা আসলে অন্য কোনো মেথডের মাধ্যমে পাই কিনা। সো দুইটা মেথড নিয়ে আমাদের আলোচনা শেষ, একটা মেথড আর একটা মেথডের রিভার্স। একটা মেথড আমরা আলোচনা করেছিলাম ক্যাশ ইন অ্যাডভান্স, আর একটা মেথড আমি আলোচনা করেছিলাম ওপেন অ্যাকাউন্ট। এটা এভরি পন্স অ্যান্ড কনস, এভরি ডিফিকাল্টিজ, ভ্যারিয়ার, সুবিধা অসুবিধা নিয়ে আমি কথা বলেছি। কেউ কি আছেন এই দুইটা পেমেন্ট মেথডের মধ্যে কোনো ঝামেলা আছে, বুঝতে পারেন না, এমন কি কেউ আছেন এই দুইটা পেমেন্ট মেথডে কোনো প্রবলেম আছে? আন্ডারস্ট্যান্ডেবল আমি যা বলছি সেগুলি কি মোটামুটি বোঝা যাচ্ছে কথা? কারো কি মানে এমন হচ্ছে যে একটু মনে হয় ভাইয়া ট্র্যাকের বাইরে যাচ্ছে, বুঝতে পারছি না মানে? না, বুঝেছি, কিন্তু একটা কোশ্চেন ছিল ভাই। জি, আসলে বাস্তবে কি এই দুইটার মাধ্যমে কি ট্রানজেকশন হয় কি? হয়? আচ্ছা, প্রথমত গুড কোয়েশ্চেন, ভেরি গুড কোয়েশ্চেন, কারণ আমার পরের সেন্টেন্সটা আমি এটা দিয়ে শুরু করতাম। প্রথমত, আপনারা দুইটা মেথড পড়ার পরে অ্যাটলিস্ট এইটুকু কিন্তু কেউ আমার সাথে ডেফিনেটলি ইয়ে করবেন না, যে দ্বিমত পোষণ করবেন না যে এই দুটো বিজনেসে আসলে ট্রাস্ট বেস বিজনেস, রাইট? কেউ কি এটাতে আমার সাথে মানে দ্বিমত আছেন যে এই দুইটা বিজনেস ট্রাস্ট বেস বিজনেস না, এই দুইটা বিজনেসে বিশ্বাসের উপর বেস করে বিজনেস করতে হয়? ঠিক আছে কথাটা? যে ওকে, যেহেতু বিশ্বাসের উপর বেস করে বিজনেস করতে হয় আমাদের দেশের ক্ষেত্রে, মানে প্লিজ ডোন্ট টেক ইজ আর আদারওয়াইজ, আমি জাস্ট একটা এক্সাম্পল দেওয়ার জন্য বলছি। আমাদের দেশের যখন আমরা বলি ভাই আপনার বাড়ি কোথায়, বলে যে আমার বাড়ি যশোর, আমার বাড়ি নড়াইল, সাথে সাথে আপনি চিন্তা করেন যে না এই এলাকার লোকজন ভালো, রিউমার না, আমরা অ্যাজ ইউজুয়াল বলি যে এলাকার লোকজন ভাষা খুব সুন্দর, এলাকার লোকজন সহজ সরল থাকে, এই এলাকার লোকজন এটা হয়, এলাকার লোকজন এটা হয়। অন্য একটা এলাকার নাম আমি বললাম, এই এলাকার নাম আমি কিন্তু বলবো না এখন আর, হ্যাঁ আমি ধরেন আপনারা ধরে ধরে নেন, অন্য একটা এলাকার নাম আমি বললাম, বলার পরে আর এই এলাকার মানুষ তো একটু ট্রিকি হয়। মানে আমি বাংলাদেশের ভিতরের
অঞ্চল ভিত্তিক মানুষগুলির কথা বললাম। এবার আমি ইন্টারন্যাশনাল ট্রেডের ক্ষেত্রে বলি, চায়না মোস্ট কমপ্লিকেটেড এন্টিটি অফ ইন্টারন্যাশনাল ট্রেড, খুবই কমপ্লিকেটেড। ইউরোপিয়ান ইউনিয়নের নেদারল্যান্ড, আপনি সহজে তাদের সাথে বিজনেস করতে পারবেন। ইতালি, সহজেই বিজনেস করতে পারবেন, কারণ আমাদের দেশের মতো যেমন নড়াইল, রংপুরের মানুষ নাম বলার সাথে সাথে, যশোর নাম বলার সাথে সাথে, আমি যশোর এক্সাম্পল বলার কারণ আছে বিকজ আই হ্যাভ অ্যান এক্সপিরিয়েন্স উইথ গুড এক্সপিরিয়েন্স ফ্রম যশোর। মানে আমি যশোর স্পেসিফিকলি এই জন্য বলছি যে আমি যশোরে কোনো একটা সময় আরো 4 বছর আগে একটা বিয়ের প্রোগ্রামে গিয়েছিলাম। তা আমি বাস থেকে নামার পরে রাত 10:30টার দিকে ওদের বাসায় যাব। তো ওদের বাসায় যাওয়ার জন্য ও আমাকে বলেছে যে বাস থেকে নামার পর একটা রিক্সা নিবা, রিক্সা নিয়ে এই মোড়ে এসে কাউকে জিজ্ঞেস করলে বাসা দেখাই দিবে। তা আমি যখন ওই মোড়ে যাওয়ার সময় রিক্সা থেকে জিজ্ঞেস করছিলাম, একটা সাইকেল দিয়ে, বাইসাইকেল দিয়ে যাচ্ছিল, মানে সাইকেল দিয়ে যাচ্ছিল, ওনাকে আমি জিজ্ঞেস করলাম, ভাইয়া আমি একটু এই কমিশনার বাসায় যাবো, এটা কোথায়? উনি মোটরসাইকেল মানে থামালেন, থামায় ওনার বাইকটা ব্রেক করলেন, করে আমাকে উনি নামলেন গাড়ি থেকে, বাইক থেকে নামলেন, নেমে আমাকে বললেন, ভাইয়া ওই দিকে সোজা যাবেন, সামনে একটা দোকান দেখতে পারবেন, এই দোকানের বাম দিকে একটা গলি আছে, সেখান দিয়ে যাবেন। ওখানে যদি কোনো সমস্যা হয় ওখানে গিয়ে কেউ একজনকে দেখাই দিলে একদম আপনাকে বাসায় দেখাই দিবে। ফাইন। সেকেন্ড গেলাম আমি ওই মোড়ে গিয়ে আবার আরেকজনকে জিজ্ঞেস করলাম যে ভাইয়া আমি ওই এখানে যাব কোথায়, ওখানে দাঁড়ানো লোক। এবার উনি কি করেন, আমার সাথে আসলেন, বলে যে আপনার রিক্সাটা এইদিকে ঘুরান, এইদিকে যান, এইদিকে যাবেন, ওই যে মোড়ে যান, মোড়ে গিয়ে ডান দিকের যে হলুদ বাড়িটা আছে এটা হচ্ছে ওনার বাসা। অন্য এরিয়া না, আমি যদি হতাম, আমি কিন্তু বাইক থামিয়ে নামিয়ে ডিরেকশনটা দিতাম সম্ভবত না, বাট আই হ্যাভ ফেসড। এবং আমার নিজের মধ্যে একটা কৌতূহল ক্রিয়েট করলো যে কি ব্যাপার, দুইটা মানুষকে আমি এরকম সিমটি দিলাম। পরের দিন মানে বিয়ের মানে পরের দিন আমি নিজ থেকে মিষ্টি কিনতে যাব, যশোরের মিষ্টি খুব ভালো, মিষ্টি কিনতে যাব। তা আমি ইচ্ছে করে শুধু লোকজনকে 4-5 জনকে জিজ্ঞেস করলাম, মানে তাদের দেখলাম এত কর্ডিয়ালনেস, কেউ একজন বিরক্ত হলো না, কেউ একজন বললো না যে ভাই ওই পাশে দেখেন বা এরকম কিছু, আমরা যেটা করি প্রত্যেকেই স্পেসিফিক ডিরেকশন, আপনি এখান থেকে এখানে যাবেন। এবং কেউ বলে না ভাই ওই দিকে গেলেই পাবেন, এটা কেউ বলে নাই, ওইখানে যাবেন, এটা সামনে একটা, এটা দেখবেন, এটার পাশে গেলে আপনি এখানে পাবেন। আমি দ্যাটস ওয়াই যশোরটা বললাম। আর অন্য এরিয়ার কথা বললাম না বিকজ মানে আপনারা নিজেই বুঝেন, ইন্টারন্যাশনাল ট্রেডের ক্ষেত্রে এরকম কিছু কমপ্লিকেটেড কান্ট্রি থাকে আর কিছু ফ্লেক্সিবল কান্ট্রি থাকে। যে কান্ট্রিগুলি ফ্লেক্সিবল, দে আর বিজনেস বাই দিস টু মেথড, আছে বিজনেস চলে। আর যারা কমপ্লিকেটেড বিজনেস ডিল করে তারা নর্মালি এই দুইটা অ্যাকাউন্টে খুব বেশি কাজ হয় না। ফরচুনেট বলেন, আনফরচুনেট বলেন, ইন্টারন্যাশনাল ট্রেডেড পলিটিক্যাল ইস্যুস বলেন, অথবা যে কোনো কারণে হোক, ইন্টারন্যাশনাল ট্রেডে করাপশন খুব বড় একটা ইস্যুস, এটার মানে একটা বড় ইন্ডিকেটর। ইন্টারন্যাশনাল ট্রেড বিজনেসে বাংলাদেশ খুব ভালো নেম এন্ড ফেম ক্যারি করে না। সো বাংলাদেশের সাথে কেউ বিজনেস করতে গেলে ডেফিনেটলি ওপেন অ্যাকাউন্ট এবং ক্যাশ ইন অ্যাডভান্সের বিজনেসটা করে না। তবে হয় না এমন না, হয়। ধরেন বিএসআরএম স্টিল, বাংলাদেশের একটা, বাংলাদেশের মধ্যে একটা বড় কোম্পানি, তারা যদি কারোর সাথে বিজনেস করতে চায় বা বিজনেস করে, তখন তাদের সাথে ক্যাশ ইন অ্যাডভান্স বা ওপেন অ্যাকাউন্ট অন্য কেউ বিজনেস করতে চাইলেও করতে পারে। এরকম খুব হাই প্রোফাইলের কিছু কোম্পানি আছে যাদের ওপেন অ্যাকাউন্ট এবং ক্যাশ ইন অ্যাডভান্সের বিজনেস হয়, বাট মোর এর লেস মানে ওভারঅল বিজনেস বাংলাদেশে ওপেন অ্যাকাউন্ট বা ক্যাশ ইন অ্যাডভান্সের বিজনেস খুবই কম। হয় না এমন না, হয়, তবে খুবই 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 নগণ্য। কারণ এটা ট্রাস্ট বেসড বিজনেস যেহেতু, এই বিজনেসটা ডিল করাটা নর্মালি একটু টাফ হয়, কারণ একজনের উপর পুরো বিশ্বাস করে আমি গুডস ছেড়ে দিতে হয়, আবার একজনের উপর পুরো বিশ্বাস করে আমি টাকাটা ছেড়ে দিতে হয়। সো এটা ট্রাস্টটা বিল্ড আপ না হলে ইটস কোয়াইট ইম্পসিবল। সো আমরা আবার আমাদের কথায় চলে আসি যে এই দুইটা বিজনেস, এই দুইটা মেথড এক পেশে, এই দুইটা মেথড ইন্টারন্যাশনাল ট্রেডটাকে এক্সপার্টাইজ করে না, ইন্টারন্যাশনাল ট্রেডের যেই সম্যতা, ব্যালেন্সিং, সেটাকে সাপোর্ট করে না। সো ইন্টারন্যাশনাল ট্রেড নিয়ে যারা কাজ করেন, ইন্টারন্যাশনাল ট্রেড নিয়ে যারা অ্যানালাইসিস করেন, থিসিস করেন, গবেষণা করেন, তারা চিন্তা করলো যে আর নতুন কোনো প্রসেসে যাওয়া যায় কিনা যেখানে অ্যাটলিস্ট ইম্পোর্টার এবং এক্সপোর্টারকে সমান সুবিধা দেওয়ার মতো অন্য কোনো প্রসেসে যাওয়া যায় কিনা। ইয়াস, উই আর গোয়িং পেমেন্ট প্রসেস নাম্বার 3, 3 নম্বর প্রসেসে যাব। 3 নম্বর প্রসেসটার নাম হচ্ছে ডকুমেন্টারি কালেকশন। ডকুমেন্টারি কালেকশন, প্রথম দুইটা মেথডে ওপেন অ্যাকাউন্ট বা ক্যাশ ইন অ্যাডভান্সের ক্ষেত্রে ব্যাংকের ইনভলভমেন্টটা খুব কম থাকে, ব্যাংক সেখানে শুধু ফান্ড ট্রান্সফারের কাজ করে।
যে আমার অ্যাকাউন্টে টাকা আছে, এটা একটু ওইখানে পাঠিয়ে দেন, আর কোনো কাজ করে না ব্যাংক। ডকুমেন্টারি কালেকশন প্রসেসটা হচ্ছে কালেকশন, আপনার নাম ডেফিনেটলি বুঝতে পারছেন, এটা কালেকশন বেসিসের একটা প্রসেস। কালেকশন কালেকশন বেসিসের প্রসেস মানে হচ্ছে এখানে ব্যাংকের ইনভলভমেন্ট থাকবে, এবং ব্যাংক এখানে কালেক্টিং এজেন্ট হিসেবে কাজ করবে, অর্থাৎ রাউটিং এজেন্ট হিসেবে কাজ করবে। এখানে ডকুমেন্ট হ্যান্ডেলিং করবে ব্যাংক, এবং ডকুমেন্ট হ্যান্ডেলিং এর ক্ষেত্রে ব্যাংক শুধু ডকুমেন্টটা এক জায়গা থেকে অন্য জায়গায় প্রসেস করার কাজ করবে। এই প্রসেসটার নাম হচ্ছে ডকুমেন্টারি কালেকশন। আমি আরেকটু ব্যাখ্যায় যাব। প্রথম দুইটা প্রসেস, যে দুইটা প্রসেস আমরা দেখে আসছি, মানে প্রথম প্রসেসটা ওপেন অ্যাকাউন্ট, দ্বিতীয় প্রসেসটা আমরা পড়েছিলাম যে ডকুমেন্টারি ওপেন অ্যাকাউন্ট বা ক্যাশ ইন অ্যাডভান্স, এই দুইটা প্রসেসের ক্ষেত্রে ব্যাংকের ইনভলভমেন্টটা খুবই কম। ব্যাংকের ইনভলভমেন্টটা খুবই কম। ব্যাংক শুধু এখানে ফান্ড ট্রান্সফারের কাজ করতো বা করে, আর অন্য কোনো কাজ ব্যাংক সেখানে করে না। কিন্তু ডকুমেন্টারি কালেকশনের ক্ষেত্রে দুই জায়গায় ব্যাংকের একটা ইনভলভমেন্ট থাকে। আমরা ডকুমেন্টারি কালেকশনের প্রসেসটা নিয়ে একটু কথা বলবো আগে, তারপরে আমরা যাব। প্রথমত আমরা কিন্তু তিনটা প্রসেস, তিনজন তিনজন এন্টিটিকে আমরা মোটামুটি এখন পর্যন্ত জেনে ফেলছি উপর দুইটা প্রসেসের মধ্যে। প্রথম হচ্ছে ইম্পোর্টার। কেউ কি চিনেন না, এমন কেউ আছেন যে ভাইয়া চিনি না? ইম্পোর্টার ওয়ার্ডটা বলার সাথে সাথে কারো কি মাথায় ঢুকছে যে ইম্পোর্টার মানে কি? কেউ বুঝি না এরকম তো কেউ নাই। নন ট্রেড, স্পেশালি নন ট্রেড। ইম্পোর্টার মানে বায়ার। এক্সপোর্টার আমরা শুনেছি, ওপেন ইন অ্যাডভান্স, ওপেন অ্যাকাউন্ট অ্যাডভান্সের ক্ষেত্রে আমরা এটা শুনেছি। এক্সপোর্টার যিনি গুডসটা সেল করবেন, আমাদের ক্ষেত্রে XYZ পাম অয়েল কোম্পানি লিমিটেড। দুইজনের মধ্যে একটা আন্ডারটেকিং, একটা কন্ট্রাক্ট সাইন হবে, সেটার নাম হচ্ছে সেলস কন্ট্রাক্ট অর প্রো ফর্মা ইনভয়েস। এই তিনটে এন্টিটি কিন্তু আমরা জানি: এক্সপোর্টার, এক্সপোর্টার, ইম্পোর্টার এবং প্রো ফর্মা ইনভয়েস, এতটুকু কিন্তু আমরা জানি। ওকে। ডকুমেন্টারি কালেকশনের ক্ষেত্রে যেভাবে কাজ করে, প্রথম প্রসেস হচ্ছে যে সেলস কন্ট্রাক্টটা দুজনের মধ্যে সাইন হয়, দুজনের মধ্যে সেলস কন্ট্রাক্ট সাইন হয়। ওকে, সাইন হলো। সাইন হওয়ার পর এক্সপোর্টার, XYZ পাম অয়েল কোম্পানি শিপমেন্ট করে দিবে কাকে? ইম্পোর্টারকে শিপমেন্ট করে দিবে। শিপমেন্ট করে দিতে গেলে, শিপমেন্ট করে মানে, শিপমেন্ট করা কথাটার মানে কি? শিপমেন্ট করার কথা মানে হচ্ছে 1,000 কেজি পাম অয়েল সে, ধরেন কোনো একটা ট্যাঙ্কির মাধ্যমে, কোনো একটা জাহাজের মাধ্যমে বাংলাদেশে পাঠাবে। মানে যেহেতু ইম্পোর্টার বাংলাদেশি কোম্পানি, মালয়েশিয়া থেকে পাঠাবে, সে ওই ট্যাঙ্কটা, যেই ট্যাঙ্কারে করে সে গুডসটা পাঠাবে, সেই ট্যাঙ্কটা সে একটা জাহাজে তুললে জাহাজ কর্তৃপক্ষ, আমাদের যেমন কুরিয়ার, আপনি কোনো জিনিস পাঠাতে গেলে কি করেন, এসএ পরিবহনে কোনো গুডস পাঠাবেন, আপনি গুডসটা দিলে এসএ পরিবহন আপনাকে একটা পেপার দেয়, যে এটা হচ্ছে যে আমরা অ্যাকনলেজ করলাম এই গুডসটা আমরা রিসিভ করেছি। শিপের ক্ষেত্রেও, শিপে যখন গুডসটা দিবে এক্সপোর্টার, তখন শিপ অথরিটি তাকে একটা পেপার দিবে, যেটা সুন্দর নাম হচ্ছে বিল অফ লেডিং। আমরা পড়বো আরো পরে। একটা পেপার দিবে, লাইক অ্যাজ আমাদের এসএ পরিবহনে যে ডকুমেন্ট রিসিপ্ট, এরকম একটা রিসিপ্ট দিবে। এই রিসিপ্টটা এক্সপোর্টার পাবে, এবং এটা কন্ডিশন হচ্ছে এইটা যখন শিপমেন্ট করবে, এই মালয়েশিয়ান পোর্ট থেকে, পোর্ট কালাং মালয়েশিয়ান একটা পোর্ট, সেটা থেকে চিটাগং এ আসলো জাহাজ। চিটাগং এ আসার পরে ইম্পোর্টার সেই গুডসটা ছাড়ানোর জন্য, ওই যে জাহাজ কর্তৃপক্ষ থেকে ছাড়াতে গেলেই জাহাজ কর্তৃপক্ষ বলবে যে আমি, এটা আমাকে প্রমাণ দেখান এটা যে আপনার গুডস। আমাদের ক্ষেত্রে কি হয়, এসএ পরিবহনে আমি একটা গুডস পাঠালাম, আমাকে এখান থেকে ধরেন ঢাকা থেকে আমি চিটাগং পাঠালাম, ঢাকাতে আমাকে গুডসটা ওদের কাছে দিলে ওরা রিসিভ করে আমাকে একটা রিসিপ্ট দেয়। এই রিসিপ্টটা আমি আমার, মানে আমার ভাইয়ের কাছে চিটাগং পাঠালাম। চিটাগং পাঠালে সে, এখন মোবাইল হওয়ার কারণে এগুলো ইজিয়ার হয়ে গেছে, সেই রিসিপ্টটা চিটাগং এসে পরিবহনকে দেখায় যে এই হচ্ছে আমার গুডস, এই সিরিয়াল নাম্বার এটা এটা, তখন ওই মিলায়, হ্যাঁ ঠিক আছে। এখন আবার আমাদের দেশে কন্ট্রাক্ট নাম্বার মিলায়, মিলিয়ে বললো যে ওকে এটা আপনার গুডস, ঠিক আছে এটা নেন। যে জাহাজে করে আসছে, জাহাজে তো এর কন্ট্যাক্ট নাম্বার ইন্টারন্যাশনাল কোড দিয়ে এগুলি প্রসেস করা ইজি আর না। সেজন্য জাহাজ কর্তৃপক্ষ এক্সপোর্টারকে একটা পেপার দেয়, এবং সে বলে দেয়, সিস্টেম হয় এরকম যে এই পেপারটা ইম্পোর্টারের কাছে পৌঁছাইতে হবে, এবং এটা অরিজিনালটা পৌঁছাইতে হবে, ডুপ্লিকেট পৌঁছাইলে হবে না, অরিজিনালটা পৌঁছাইতে হবে। ইম্পোর্টার শুধুমাত্র ওই অরিজিনাল ডকুমেন্টটা পোর্টে যদি নিয়ে যায়, পোর্টে যদি নিয়ে যায়, জাহাজ কর্তৃপক্ষের কাছে যদি নিয়ে যায়,
তাহলেই জাহাজ কর্তৃপক্ষ যদি, কারণ তার কাছেও একটা কপি থাকে, সে ওই কপির সাথে মিলিয়ে সে যদি দেখে যে হ্যাঁ এটা জেনুইনলি তার গুডস, তখন সে গুডসটা রিলিজ করে দিবে। এজন্য 2 নম্বর, শিপমেন্ট করার পরেই 3 নম্বরেই একটা পয়েন্ট আসছে, সাবমিটিং ডকুমেন্টস অ্যান্ড কালেকশন ইনস্ট্রাকশন। মানে ও ডকুমেন্টগুলি সব রেডি করে, যে শিপ থেকে যেটা পেয়েছে, তারপরে ও যে ওর কাছে টাকা পাবে, কত ডলার পাবে, কোন ব্যাংকের মাধ্যমে টাকাটা দিতে হবে। তারপরে আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস আছে ইন্টারন্যাশনাল ট্রেডের ক্ষেত্রে, কান্ট্রি অফ অরিজিনের একটা ব্যাপার থাকে, যে আমাকে যে গুডসটা দিচ্ছে সে, কারণ আপনারা নিজেরাও জানেন বাংলাদেশের ক্ষেত্রে আহ, ধরেন ট্যাঙ্ক কিনলেন আপনি, ট্যাঙ্ক যদি বাহিরের, বাংলাদেশি লোকাল ট্যাঙ্ক আছে, পাকিস্তানি ট্যাঙ্ক আছে, দুবাইয়ের ট্যাঙ্ক আছে, সিঙ্গাপুরের ট্যাঙ্ক আছে, ইউএস এর ট্যাঙ্ক আছে। মানে আমি এটা কিনি, এই জন্য আমি এত 4টা 5টা এক্সাম্পল বলতে পারছি। এই সবগুলি ট্যাঙ্কের মধ্যে কান্ট্রি অফ অরিজিন ইউএস এর যে ট্যাঙ্ক, এই ট্যাঙ্কের দাম সবচেয়ে বেশি, কারণ ইউএস এর ওইটার মধ্যে কোনো ধরনের প্রিজারভেটিভ মিক্সড করে না। হ্যাঁ, অন্য জায়গাগুলিতে কোনোটাতে কোনোটাতে মানে 0.5%, কোনোটাতে এটা কোনোটাতে এটা মিক্সড করে। আপনি মিক্সড করাটা না, ওইটা যখন দোকানে বলবেন যে ধরেন 200 গ্রামের একটা ট্যাঙ্ক কিনবেন, আপনি দেখবেন যে ওরা দুবাইয়ের 200 গ্রামের 250 গ্রামের ট্যাঙ্কের কথা বলবে 450 টাকা। আপনি ইউএস এর ট্যাঙ্ক 250 গ্রাম কত, ও বলবে যে 790 টাকা। কিরে ভাই, এটা 450, ওটা 790 কেন? বলো যে এটা ইউএস এর, এটা আমাদের কিনা বেশি, এটা আমরা তো কম দামে বিক্রি করতে পারবো না। তখন আপনার কিন্তু অটোমেটেড মাথায় একটা টিউন করবে, ওটা 790, ডেফিনেটলি দ্যাট ইজ স্পেশাল। মানে এত কথা বলার কারণ হচ্ছে, প্রোডাক্টটা কোন দেশে উৎপাদন হচ্ছে, ইন্টারন্যাশনাল ট্রেডে প্রোডাক্টের প্রাইসিং এর ক্ষেত্রে কিন্তু এটা খুব ভ্যালু অ্যাড করে, খুবই দরকারি। এজন্য আমি ইম্পোর্টার মালয়েশিয়া থেকে পাম অয়েল আনলাম, আমি জানি যে মালয়েশিয়ার পাম অয়েল খুব ভালো। আমি এক্সপোর্টারকে বললাম, ভাই তুমি কিন্তু মালয়েশিয়ায় উৎপাদিত পাম অয়েলই আমাকে দিবা, তুমি কিন্তু অন্য জায়গা থেকে নিয়ে আসছো এরকম পাম অয়েল দিবা না। তাহলে ওই যে শুরুর কথা আবার চলে যাই, যে আমরা ডকুমেন্ট নিয়েই শুধু ডিল করব। আমরা অন্য কোনো কথা, কারো আর আচরণ, কারো বিহেভিয়ার, এগুলির উপর আমরা নোটিফাই করব না। সো আমি ইম্পোর্টার হিসেবে তাকে বলবো যে তুমি ডকুমেন্ট যখন আমার কাছে পাঠাবা, আল্লাহর ওয়াস্তে ওখানে একটা সার্টিফিকেট পাঠাবা কান্ট্রি অফ অরিজিনের, যেখানে তুমি ডিক্লেয়ার করবা, তোমাদের দেশের অথরিটি ডিক্লেয়ার করে দিবে, যে কোনো একটা অথরিটি ডিক্লেয়ার করে দিবে যে এই গুডসটা তোমার দেশে উৎপাদিত হয়েছে, মানে এটা মেড ইন মালয়েশিয়া। মানে এটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট। এই পেপারটার নাম হচ্ছে কান্ট্রি অফ অরিজিন পেপার। তাহলে আমরা কিন্তু নতুন নতুন ওয়ার্ড শিখছি, কিন্তু নতুন নতুন টোন শুনছি। এই টোনগুলির সাথে কিন্তু আপনার আস্তে আস্তে অ্যালাইন হতে হবে, কারণ আমি কিন্তু মানে আমি প্রথমেই বলেছি যে এই 3টা ক্লাস খুবই জরুরি, নন ট্রেডকে ট্রেডের সাথে অ্যালাইন করতে, ট্রেডকে তার ম্যারিটটাকে রিফ্রেশ করতে। 3টা ক্লাস খুব জরুরি। আমি এখন পর্যন্ত ইম্পোর্টার, এক্সপোর্টার, প্রো ফর্মা ইনভয়েস, বিল অফ লেডিং, এখন নতুন করে সার্টিফিকেট অফ অরিজিন, এই ওয়ার্ডগুলি কিন্তু বলেছি। তাহলে এখন পর্যন্ত আমরা আমি মোটামুটি 5 ধরনের নতুন ওয়ার্ডিং ইউজ করেছি আজকের ক্লাসে। আমি বলেছি ইম্পোর্টার, আমি বলেছি এক্সপোর্টার, আমি বলেছি প্রো ফর্মা ইনভয়েস, আমি বলেছি বিল অফ লেডিং, আমি বলেছি সার্টিফিকেট অফ অরিজিন। এই 5টা টপিকস নিয়ে মোটামুটি আমি যতটুকু ধারণা দিয়েছি, কারো মধ্যে কোনো কনফিউশন কাজ করছে, কোনো কোয়েশ্চেন আছে, কোনো ধরনের জিজ্ঞাসা আছে এতটুকু পর্যন্ত? এই 5টা টপিকস নিয়ে, যে 5টা টোন আমি নতুন ওয়ার্ড ইউজ করেছি, কারো কি কোনো কনফিউশন আছে? এনি কনফিউশন? গুড। নাই। ওকে। তাহলে এই শিপের মধ্যে গুডসটা দেওয়ার পরে যে বিল অফ লেডিংটা পেয়েছে সেটা এক্সপোর্টার কালেক্ট করলো। তারপরে সে যে ওর কাছে ফান্ড পাবে, কত ডলারের ফান্ড পাবে, এরকম একটা পেপার রেডি করলো। তারপরে মানে সে আরেকটা পেপার রেডি করে, মানে ওর কাছে সে কত ডলার পাবে, এই গুডসটা শিফট করতে তার মানে ফ্রেইট কত দিতে হয়েছে, মানে ভাড়া কত দিতে হয়েছে, তারপরে কিভাবে দিয়েছে, এই ডিটেল দিয়ে এক্সপোর্টার একটা পেপার রেডি করে, যেটাকে বলা হয় কমার্শিয়াল ইনভয়েস। মানে প্রোফর্মা ইনভয়েসের উপর বেস করে সে একটা পেপার রেডি করে, সেই পেপারটার নাম হচ্ছে কমার্শিয়াল ইনভয়েস। এই কমার্শিয়াল ইনভয়েস দিয়ে সে ইম্পোর্টারের কাছে বলে যে তুমি আমাকে $5,000 দিবা, আমি 1,000 কেজি তেল তোমাকে পাঠিয়েছি, তুমি আমাকে $5,000 দিবা। সো নেক্সট ওয়ার্ড ইজ কমার্শিয়াল ইনভয়েস। সার্টিফিকেট অফ অরিজিন দিল, অন্যান্য পেপারগুলি সব রেডি করে, এক্সপোর্টার তো টাকা পাবে, সব রেডি করে এক্সপোর্টার তার দেশের একটা ব্যাংকের কাছে ওই ডকুমেন্টগুলি সাবমিট করে। তার এই ব্যাংকের দেশের এই ব্যাংকটার নাম হচ্ছে রেমিটিং ব্যাংক। ব্যাংকটার নাম হচ্ছে রেমিটিং ব্যাংক।
এইটুকু খুবই জরুরি, শুধুমাত্র সিডিসিএস পরীক্ষা না, আমরা যারা ট্রেডে কাজ করি এই ডকুমেন্টারি কালেকশন প্রসেসটা সবাই একটু ভালো করে পড়েন। আমার কথাগুলি মানে মনোযোগ দিয়ে শুনবেন, বিকজ আমাদের এই ডকুমেন্টারি কালেকশন প্রসেসটা সম্পর্কে আমাদের ধারণা খুবই কম আমাদের দেশের মানে ব্যাংকারদের, খুবই কম, কারণ আমরা আসলে এই ডকুমেন্টারি কালেকশনে খুব বেশি কাজ করি না। কিন্তু প্র্যাকটিক্যাল কাজ করতে গিয়ে আমরা অনেক ধরনের প্রবলেম ফেস করি এই জায়গাটাতে। এক্সপোর্টার তার সকল ডকুমেন্ট রেডি করে তার দেশের একটা ব্যাংকে দিয়ে দেয়, যে ব্যাংকে সে ডকুমেন্ট সাবমিট করে সেই ব্যাংকের নাম হচ্ছে রেমিটিং ব্যাংক। রেমিটিং ব্যাংক এই ডকুমেন্টের উপরে একটা ফরওয়ার্ডিং দেয়, তার একটা ফরওয়ার্ডিং দেন। ধরেন এক্সপোর্টার মালয়েশিয়ান ব্যাংক, মালয়েশিয়ান একটা ব্যাংকে সে ডকুমেন্ট সাবমিট করলো। মালয়েশিয়ান যে ব্যাংকে ডকুমেন্ট সাবমিট করে সেই ব্যাংকে এক্সপোর্টারের অ্যাকাউন্ট আছে, ডকুমেন্ট সাবমিট করলো। তারপরে রেমিটিং ব্যাংক বা যে ব্যাংকে ডকুমেন্ট সাবমিট করলো সেই ব্যাংক ওই ডকুমেন্টের উপর একটা পেপার দিয়ে দেয়, দিয়ে সেখানে বলে যে তুমি আমার $5,000 আমার কাস্টমার XYZ পাম অয়েল কোম্পানি তোমার কাছে ডিমান্ড করেছে, এই ডকুমেন্ট সে তোমাকে পাঠিয়েছে, তুমি তার এই $5,000 এই অ্যাকাউন্টে দিয়ে দিও, এই অ্যাকাউন্টে দিয়ে দিলে আমি পাবো। ওকে, দিয়ে ডকুমেন্টটা সে ফরওয়ার্ড করে দেয় ইম্পোর্টারের কান্ট্রির একটা ব্যাংকে, যে ব্যাংকটার নাম হচ্ছে কালেক্টিং ব্যাংক। ইম্পোর্টারের একটা ব্যাংকে সে ডকুমেন্ট সাবমিট করে, ডকুমেন্টটা কালেক্টিং ব্যাংকের কাছে চলে আসে। এই কালেক্টিং ব্যাংকের সাথে আবার কালেক্টিং ব্যাংকের সাথে ইম্পোর্টারের অ্যাকাউন্ট মেনটেন থাকে, মোটামুটি মোটামুটি ধরেন অ্যাকাউন্ট মেনটেন থাকে। কালেক্টিং ব্যাংকে যখন এখান থেকে ডকুমেন্টে চলে আসে ওই ফরওয়ার্ডিং এর উপরই লেখা থাকে। তো ধরেন আমি তো ইম্পোর্টারের নাম বলেছি জাকির এন্টারপ্রাইজ, লেখা থাকে মানে ইম্পোর্টার জাকির এন্টারপ্রাইজ। তা আমরা ধরেন আপনার ব্রাঞ্চে যদি একটা ডকুমেন্ট আসে, আপনার কোন কোন ইম্পোর্ট এক্সপোর্ট করে আপনি তো জানেনই। ও জাকির জাকির ভাইয়ের ডকুমেন্ট আসছে, আমাকে ফোন দিল, জাকির ভাই আপনার তো একটা ডকুমেন্ট আসছে, এখন এটা কিভাবে নেবেন টিবেন, ব্যবস্থা করুন $5,000 পাম অয়েলের মালয়েশিয়া। আমি তো আগেই জানি, কারণ আমার তো এক্সপোর্টার ইম্পোর্টারের সাথে আমার তো কথা হচ্ছেই, ও শিপমেন্ট করেছে, ও আমাকে ইমেইল করেছে, আমাকে হোয়াটসঅ্যাপে ছবি দিয়েছে, আমি তো জানি। তখন আমি বললাম যে ওকে ঠিক আছে, ডকুমেন্টটা আমি নিয়ে যাব, কারণ এই ডকুমেন্টটা, এই যে কালেক্টিং ব্যাংকে যে ডকুমেন্টটা আসছে, এই ডকুমেন্টটা ইম্পোর্টার যদি ওই জাহাজ কর্তৃপক্ষ বা পোর্টে যদি না দেখায় সেই গুডসটা ছাড়াতে পারবে না। তাহলে ডকুমেন্টটা আছে কালেক্টিং ব্যাংকে, সেই ডকুমেন্ট এখান থেকে ছাড়ানোর জন্য কি করতে হবে? ব্যাংক, তো কালেক্টিং ব্যাংক ধরেন বাংলাদেশের এনসিসি ব্যাংক, এনসিসি ব্যাংকের কাছে ডকুমেন্ট আসছে মালয়েশিয়া থেকে। তো ডকুমেন্ট এখন নিবে জাকির এন্টারপ্রাইজ, জাকির ভাইকে বললাম, এনসিসি ব্যাংক বললো যে ভাই এটা তো $5,000, তা আপনার তো বাংলা টাকায় 6 লাখ টাকা লাগবে, 6 লাখ টাকা অ্যাকাউন্টে জমা করেন, আমি আপনাকে ডকুমেন্ট দিয়ে দিব। ফাইন, জাকির ভাই 6 লাখ টাকা অ্যাকাউন্টে জমা দিল। সে ডকুমেন্টটা ব্যাংক কি করলো, ডকুমেন্টে জাকির ভাইয়ের নামে দিয়ে দিল। জাকির ভাই ডকুমেন্টটা নিয়ে পোর্ট থেকে গুডসটা রিলিজ করে ফেললো। 6 লাখ টাকার সমপরিমাণ US ডলার কালেক্টিং ব্যাংক প্রসেস করে ফেললো, ফরেন ট্রেড ডিভিশন প্রসেস করে, এটা থেকে একটা কমিশন তারা রাখে, যে তারা যেহেতু এজেন্ট হিসেবে কাজ করেছে। সেই গুডসটা ডকুমেন্ট টাকাটা আবার রিমিটিং ব্যাংকে পাঠিয়ে দিল, রেমিটিং ব্যাংক থেকে টাকাটা এক্সপোর্টারকে দিয়ে দিল। রেমিটিং ব্যাংক এখানে একটা ছোট একটা কমিশন রাখে, কালেক্টিং ব্যাংক ছোট একটা কমিশন রাখে। লাইক অ্যাজ আমরা যখন ধরেন আপনি আরটিজিএস করেন, আরটিজিএস প্রসেস করার জন্য ব্যাংক কি করে, 100 টাকার একটা চার্জ নিতে পারে, বাংলাদেশ ব্যাংক বলেছে। এখানেও এরকম ছোট লামসাম একটা চার্জ দুইটা ব্যাংকই নেয়, রেমিটিং ব্যাংক নেয় এক্সপোর্টারের কাছ থেকে, আর কালেক্টিং ব্যাংক ইম্পোর্টারের কাছ থেকে নেয়, নিয়ে সেই প্রসেসটা করে। দেখেন এই প্রসেসটা হচ্ছে ডকুমেন্টারি কালেকশনের প্রসেস, বাট ইট লুকিং বেটার দেন প্রিভিয়াস টু, মানে ওপেন অ্যাকাউন্ট এবং ক্যাশ ইন অ্যাডভান্সের চেয়ে এই প্রসেসটা একটু ভালো ডেভেলপড মনে হচ্ছে। কেন ডেভেলপড মনে হচ্ছে? এক্সপোর্টার ইম্পোর্টার দুইজনই ডকুমেন্টটা ব্যাংকের মাধ্যমে পাঠাচ্ছে, সো ব্যাংক ডকুমেন্টটা এডিশনালি স্ক্রুটিনি করার সুযোগ পাচ্ছে। এখানে জোত চুরি হওয়ার সম্ভাবনা কম। দুই জায়গায় ফান্ড ব্যাংকের মাধ্যমে যাচ্ছে, সো ব্যাংক ডকুমেন্ট চেক না করে ফান্ড এক্সিকিউট করবেন না। এবং ডকুমেন্টে যদি কোনো ধরনের এরর থাকে, মানি লন্ডারিং এর ইস্যুস থাকে, স্যাংশনের ইস্যুস থাকে, সেগুলি খুব সহজে ট্রেসেবল হয়ে যাবে। ওপেনিং অ্যাকাউন্ট ক্যাশ ইন অ্যাডভান্সের ক্ষেত্রে যেটা হতো, দুইজন কন্ট্রাক্ট করতো, দুইজন শুধু ব্যাংকে কোনো কন্ট্রাক্ট, একটা সেলফ কন্ট্রাক্ট দিয়ে বলতো শুধু ফান্ডটা ট্রান্সফার করে দেন, গুডসটা কিভাবে আসবে না আসবে এটা আমার ইস্যুস। কিন্তু এখানে কিন্তু না, ব্যাংকের এখানে ইনভলভমেন্ট আছে। সো এখানে ব্যাংক টাকা রিমিটের ক্ষেত্রে ইনভলভমেন্ট থাকে, ডকুমেন্ট প্রসেসিং এর ক্ষেত্রে ইনভলভমেন্টটা থাকে। সো এই প্রসেসটা আগের দুইটা প্রসেসের চেয়ে একটু বেটার মনে করছি আমি। আপনাদের কি মনে হয়?
একটু বেটার মনে হচ্ছে না আগের দুইটার তুলনায়? অবশ্যই বেটার। অবশ্যই বেটার। এখন একটা জায়গায় একটু ঝামেলা মনে হচ্ছে, মানে এখনো আমি ফুল, যে আগের জায়গাটাতে আগে দুইটা প্রসেস ছিল এক পেশে, এটা এক পেশে না। মোটামুটি ব্যাংকের ইনভলভমেন্ট থাকার কারণে ট্রাস্টওয়ার্দিনেসটা একটু বেড়েছে। কিন্তু এই যেই দুইটা ব্যাংক এখানে কাজ করছে, সেই দুইটা ব্যাংক কিন্তু কোনো ধরনের লাইবিলিটি নিচ্ছে না, নিবে না। ও রেমিটিং ব্যাংকের কাছে ডকুমেন্ট সাবমিট করবে, রেমিটিং ব্যাংক ডকুমেন্টটা কালেক্টিং ব্যাংকের কাছে পাঠিয়ে দিবে, কালেক্টিং ব্যাংক ইম্পোর্টারকে বলবে যে তোমার ডকুমেন্ট আসছে, ইম্পোর্টার ওকে টাকা দিলে ওর কাছে ডকুমেন্ট হ্যান্ড ওভার করবে, টাকাটা ওর কাছে দিয়ে দিবে। কালেক্টিং ব্যাংক ওকে মেইল করবে ডকুমেন্ট নেওয়ার জন্য। ও যদি ডকুমেন্ট না নেয়, কালেক্টিং ব্যাংক রেমিটিং ব্যাংককে বলবে যে আমি তো ডকুমেন্ট চেক করেছি, ওকে আমি রিকোয়েস্ট করেছি অনেক দিন। এটা আমি বলি, রুলসটাই বলে দিই। ইউআরসি 522 আমাদের ডকুমেন্টারি কালেকশনের একটা ইন্টারন্যাশনাল রুলস। সেই রুলসে বলা আছে কালেক্টিং ব্যাংক তার সকল স্টেপ ফলো করে, মেইলিং ফলো করে ইম্পোর্টারকে 2 মাস পর্যন্ত মানে ইন্টিমেশন দিবে। 2 মাসের মধ্যে যদি সে ডকুমেন্টটা না নেয়, কালেক্টিং ব্যাংকের এখতিয়ার রয়েছে সেই ডকুমেন্টটা রেমিটিং ব্যাংকে আবার ফেরত পাঠিয়ে দিবে। এবার কি হলো, এক্সপোর্টার তো বিপদে পড়ে গেল, যে আরে ইম্পোর্টার বললো গুডস গুডস নিবে, আমি ডকুমেন্ট পাঠালাম, সে তো গুডসটা আমার কাছ থেকে ডকুমেন্টটা নিল না, তাহলে তো আমার গুডসটা ওর দেশে পাঠালাম, এখন তো ঝামেলার মধ্যে পড়ে গেলাম। যদিও ব্যাংকের ইনভলভমেন্ট আছে, দিস ওয়ান ইজ বেটার দ্যান প্রিভিয়াস টু, বাট এটাকে বেস্ট আমি আসলে এখনো বলতে পারছি না। কারণ এক্সপোর্টারের সত্যিকার অর্থের অ্যাসিওরনেসের জায়গাটা কিন্তু এখানেও ক্রিয়েট হয় না। সো আমরা মানে ডিগ আউট করবো যে অন্য কোনো প্রসেস আছে কিনা এটাকে আরেকটু স্মার্ট করার, আমরা সেই দিকে যাওয়ার চেষ্টা করব। বাট এইখানে যেটা হচ্ছে, এটাও কিন্তু আমার কম অ্যাচিভমেন্ট না। দুইটা ব্যাংকের ইনভলভমেন্ট থাকছে, ডকুমেন্ট ব্যাংকের মাধ্যমে যাচ্ছে, ফান্ড ব্যাংকের মাধ্যমে আসছে, ব্যাংকের ইনভলভমেন্ট থাকছে, কমিউনিকেশন হচ্ছে। সো এইটাও কিন্তু এক্সপোর্টার ইম্পোর্টারের জন্য আগের দুইটা মেথডের তুলনায় ভালো। সো এই মেথডটাও অনেকখানি বিশ্বাসের উপরই হয়, বাট এই মেথডটাতে খরচ অনেক কম হয়। এই জন্য ইন্টারন্যাশনাল ট্রেডে কিন্তু এই মেথডেও সাধারণত ট্রেড হয়। ইন্টারন্যাশনাল মেথডে আগে দুইটা ট্রেড মেথডের তুলনায় এই মেথডে ট্রেডের পরিমাণটা বেশি, কারণ এই মেথডে তো ব্যাংকের ইনভলভমেন্ট থাকে, যদিও ব্যাংক এজেন্ট হিসেবে কাজ করে, বাট ব্যাংকের ইনভলভমেন্ট এখানে থাকে। এই স্টেপটাতে এসে আমরা নতুন করে অনেকগুলি স্টেপ শিখেছি। এই ডকুমেন্টারি কালেকশনে এসে প্রথমে ইম্পোর্টার, পরে পড়েছি এক্সপোর্টার, পরে 3 নম্বরে আমরা শিখেছি প্রোফর্মা ইনভয়েস, 4 নম্বরে আমরা শিখেছি বিল অফ লেডিং, 5 নম্বরে আমরা শিখেছি কমার্শিয়াল ইনভয়েস, 6 নম্বরে আমরা শিখেছি রেমিটিং ব্যাংক, এক্সপোর্টারের ব্যাংকের নাম হচ্ছে রেমিটিং ব্যাংক, 7 নম্বরে আমরা শিখেছি কালেক্টিং ব্যাংক, ইম্পোর্টারের ব্যাংকের নাম হচ্ছে কালেক্টিং ব্যাংক। এই 7টা ওয়ার্ডিং আমরা নতুন করে ডকুমেন্টারি কালেকশনে এসে কম্পাইল করেছি। নতুন আরেকটা ওয়ার্ড অ্যাড করবে এটার সাথে, যদিও এই জায়গাটাতে আমি এটা নিয়ে আসি নাই। একটা নতুন ব্যাংক আছে যার নাম হচ্ছে প্রেজেন্টিং ব্যাংক। কালেক্টিং ব্যাংকের সাথেই আরেকটা ব্যাংক হয়, সেটার নাম হচ্ছে প্রেজেন্টিং ব্যাংক। নর্মাল ক্ষেত্রে এই যে ইম্পোর্টার যখন ওকে টাকা দেয়, টাকা দিলে ওর ডকুমেন্টটা যখন হ্যান্ড ওভার করে, ডকুমেন্ট হ্যান্ড ওভার করার এখতিয়ার হচ্ছে প্রেজেন্টিং ব্যাংকের। সো ডকুমেন্ট যখন হ্যান্ড ওভার করে ইম্পোর্টারের কাছে যেই ব্যাংক, সেই ব্যাংককে প্রেজেন্টিং ব্যাংক বলা হয়। কালেক্টিং ব্যাংকের আরেকটা নাম আমি বলতে পারি প্রেজেন্টিং ব্যাংক। তবে কোনো কারণে কালেক্টিং ব্যাংক যদি অন্য কোনো ব্যাংকের মাধ্যমে ডকুমেন্ট হ্যান্ড ওভার করে, তাহলে সেটাকে আমরা কিন্তু প্রেজেন্টিং ব্যাংক আলাদাও বলতে পারি। যেমন আমরা একটু আগে বলেছি এনসিসি ব্যাংকের কাছে ডকুমেন্ট আসছে, এনসিসি ব্যাংক সরাসরি ইম্পোর্টারকে ডকুমেন্ট দিতে পারছে না, ইম্পোর্টার ধরেন চিটাগং আছে, কোনো কারণে দিতে পারছে না, সে অন্য একটা ব্যাংকের মাধ্যমে ডকুমেন্টটা সাবমিট করলো, তখন সেই ব্যাংকটাকে আমরা বলবো প্রেজেন্টিং ব্যাংক। প্রেজেন্টিং ব্যাংক এবং কালেক্টিং ব্যাংকের মধ্যে পার্থক্যটা হচ্ছে মূলত দুইটা ব্যাংক একই। কালেক্টিং ব্যাংক রেমিটিং ব্যাংকের কাছে ডকুমেন্ট কালেক্ট করে এবং ইম্পোর্টারের কাছ থেকে পেমেন্টটাকে পে রেমিটিং ব্যাংকের কাছে দিয়ে দেয়। কিন্তু কালেক্টিং ব্যাংক যখন ডকুমেন্টটা ইম্পোর্টারের কাছে হ্যান্ড ওভার করে, তখন সেই ব্যাংকের রোল হয়ে যায় প্রেজেন্টিং ব্যাংক। সো নতুন করে আরেকটা নাম আমরা শিখেছি, প্রেজেন্টিং ব্যাংক। এখন যেহেতু একটু স্মার্ট হয়েছি, একটু সময় যাচ্ছে, আমাদের নলেজ লেভেলটা ডেপথটা বাড়ছে। সো রিকোয়েস্ট করব সবাইকে, দুইটা নতুন ওয়ার্ড আবার অ্যাড করব মাথায়। একটা হচ্ছে ড্রয়ি, আর একটা হচ্ছে প্রিন্সিপাল। ডকুমেন্টারি কালেকশনের ক্ষেত্রে ইম্পোর্টারের স্মার্ট ফর্মাল নাম হচ্ছে ড্রয়ি, আর এক্সপোর্টারের ফর্মাল নাম হচ্ছে প্রিন্সিপাল। আমার ওয়াইফের
আমার ছেলের আমার মানে আমার আহ, মেয়ের নিক নেম হচ্ছে তাদৃশা। আমার মেয়ের ফর্মাল নাম হচ্ছে তাওফিয়া হোসেন জিন্নুরাইন। ড্রয়ি হচ্ছে তাওফিয়া হোসেন জিন্নুরাইন। আর ইম্পোর্টার হচ্ছে তাদৃশা। মানে অ্যাজ ইউজুয়াল আমরা যেটা বলি, বাট ডকুমেন্টেড অথবা ট্রেডের ক্ষেত্রে কালেকশন বেসিস ট্রেডে ইম্পোর্টার এবং এক্সপোর্টারকে ড্রয়ি এবং প্রিন্সিপাল হিসেবে চিহ্নিত করা হয়। সো এই দুইটা ওয়ার্ড কিন্তু আমরা এখন জানবো। এবং ডকুমেন্টারি কালেকশন নিয়ে যখন আমরা ফার্দার কোনো ট্রেনিং, সিনিয়র স্যারদের সাথে কথা বলবো অথবা অন্য কোনো ফোরামে কথা বলবো ডকুমেন্টারি কালেকশন নিয়ে, সেখানে আমরা কিন্তু বলবো যখন ড্রয়ি এটা করে প্রিন্সিপাল তখন কি করবে। মানে আমি ইম্পোর্টার এক্সপোর্টার এই দুটো ওয়ার্ড ব্যবহার করব না, আমি ড্রয়ি এবং প্রিন্সিপাল ব্যবহার করব। জাস্ট দিস ইজ সিঙ্গেল টোন। যখনই ডকুমেন্টারি কালেকশনটা, ধরেন আপনার ম্যানেজারের সাথে আপনি কথা বলছেন অথবা সিনিয়র ম্যানেজারের সাথে কথা বলছেন, আপনি বললেন ডকুমেন্টের কালেকশন রিলেটেড কোনো ইস্যুতে যে স্যার এটা আসলে প্রিন্সিপাল লায়াবল হবে না ড্রয়ি লায়াবল হবে, এটা আমাদেরকে একটু চিন্তা করতে হবে বা দেখতে হবে, কোনো একটা কেসের স্টাডিতে বা কোনো একটা সেন্টেন্স আপনি এটা বলবেন। সাথে সাথে সিনিয়র ম্যানেজার যার সাথে আপনি কথা বলছেন, সেটা ট্রেনিং হোক ওখানে হোক, প্রথমে আপনার দিকে টোন দিবে, সি করবে যে না, এই ছেলেটা কালেকশন খুব ভালো বুঝে, না হলে এত ফর্মাল নেম সে কিভাবে মাথায় আসে। জাস্ট একটা সেন্টেন্স আপনাকে কিন্তু, ওই যে আমরা বলিলাম যে পাতিলের একটা ভাত দেখলেই তো বোঝা যায় সব ভাত ঠিক আছে কিনা। জাস্ট একটা দুইটা ওয়ার্ড ইউজ কিন্তু আপনাকে নোটিফাই করে দিবে ইউ আর এক্সপার্ট ইন ডকুমেন্টারি কালেকশন। হ্যাঁ, এটা মানে আমরা আস্তে আস্তে আপনার মধ্যে সেই আনবো, কারণ আপনি তো একটা সময় সিরিসিএস পরীক্ষা দিবেন, পাশ করবেন। সো আপনার প্রত্যেকটা জায়গায় আপনার কথা, চাল চলন, আচরণ, জাস্টিফিকেশনে ট্রেডের রিফ্লেকশন আসবে। তাহলেই তো আপনাকে অন্যরা অনার করবে, না হলে তো অনার করবে না। আপনি নলেজেবল, ট্রেড ভালো জানেন, এগুলি তো মানে খুব সিম্পল কথা না। এগুলি আসবে আপনার কথা, চালচলন, সেন্টেন্স স্ট্রাকচার, ওয়ার্ডিং থেকে আসবে। সো ইম্পোর্টার এক্সপোর্টারের জায়গায় আমরা ড্রয়ি এবং প্রিন্সিপাল কালেকশনের ক্ষেত্রে ব্যবহার করব। কালেকশন প্রসেসটা নিয়ে কারো কোনো সমস্যা আছে? বুঝতে কারো অসুবিধা আছে? এনি কোয়েশ্চেন? কোনো কোয়েশ্চেন? কালেক্টিং ব্যাংক, স্যার কালেক্টিং ব্যাংক আর প্রেজেন্টিং ব্যাংক, হুম। এই দুটো একটু আর একটু ক্লিয়ার করলে। বিষয়টা কি এরকম যে কালেক্টিং ব্যাংক যে ওর সাথে রেমিটিং ব্যাংকের একটা সম্পর্ক থাকতে হবে, হয়তো ড্রয়ের যে ব্যাংক তার সাথে হয়তো রেমিটিং ব্যাংকের সম্পর্ক নাই, এই কারণে কি মাঝখানে কালেক্টিং ব্যাংক আসছে? জি, ডেফিনেটলি। ডেফিনেটলি আপনার মানে যুক্তিটা একদম কারেক্ট। ড্রই তো এক দেশ, বাংলাদেশ, আর প্রিন্সিপাল হচ্ছে মালয়েশিয়া। সো মালয়েশিয়ার ব্যাংকটা হচ্ছে রেমিটিং ব্যাংক। এখন আমার তো ড্রই যে ব্যাংক, ইম্পোর্টারের যে ব্যাংক, সে তো টাকা নিয়ে ডিল করবে এই দেশে, এখান থেকে ডলারটাকে চেঞ্জ করে সে মালয়েশিয়াতে পাঠাবে। এখন যদি রেমিটিং ব্যাংকই দুইটা দেশের সাথে কাজ করে, ও তো এখতিয়ার নেই, মালয়েশিয়ান ব্যাংকের তো এখতিয়ার নেই টাকাকে ইউএসডি তে কনভার্ট করা। সো মানে এটা বিজনেস প্যাটার্ন মেকানিজমটা এরকম দাঁড়ায় যে দুইজনের কমফোর্ট জোনের জন্য দুই দেশে দুইটা ব্যাংক স্ট্যান্ড বাই করে। এক্সপোর্টার বা প্রিন্সিপাল যেই ব্যাংকটা স্ট্যান্ড বাই করে সেটা হচ্ছে রেমিটিং ব্যাংক, আর ড্রই বা ইম্পোর্টার যে ব্যাংকটা স্ট্যান্ড বাই করে সেটা হচ্ছে কালেক্টিং ব্যাংক। সেকেন্ড হচ্ছে কালেক্টিং ব্যাংকের সাথে আরেকটা ব্যাংক আছে, সেটার নাম হচ্ছে প্রেজেন্টিং ব্যাংক। কালেক্টিং ব্যাংক রেমিটিং ব্যাংকের কাছ থেকে ডকুমেন্টটা নিয়ে ইম্পোর্টারকে ইন্টিমেশন দেয়, ইম্পোর্টারের কাছ থেকে সে টাকাটা নেয় এবং সে ইম্পোর্টারকে ডকুমেন্টটা সাবমিট করে। ইন্টারন্যাশনাল রুলস হচ্ছে যেই ব্যাংক ইম্পোর্টারকে ডকুমেন্ট সাবমিট করে, ইম্পোর্টারের কাছে ডকুমেন্ট হ্যান্ড ওভার করে, সেই ব্যাংকের নাম হচ্ছে প্রেজেন্টিং ব্যাংক। তাহলে এই কালেক্টিং ব্যাংক কি যখন ডকুমেন্ট হ্যান্ড ওভার করার সময় তার রোল হয়ে যাবে হি ইজ প্রেজেন্টিং ব্যাংক। এখন যদি কালেক্টিং ব্যাংক এমন সময় এমন হতে পারে যে কালেক্টিং ব্যাংক সরাসরি ইম্পোর্টারের কাছে গুডস ডকুমেন্ট দিতে পারছে না, মানে সরাসরি নানান এম্বিগুয়াস সিচুয়েশনের কারণে দিতে পারে না, তখন সে কি করে, কালেক্টিং ব্যাংক অন্য একটা ব্যাংকে সিলেক্ট করে, অন্য একটা ব্যাংকে সিলেক্ট করে বলে যে ভাই তুমি একটু ডকুমেন্টে ইম্পোর্টারকে দিয়ে দাও এবং আমার এই অ্যাকাউন্টে যাতে সে টাকাটা পাঠায় দেয়, বা তুমি টাকাটা নিয়ে আমাকে একটু অ্যারেঞ্জ করে দাও, তুমি টাকাটা নিয়ে আমাকে একটু অ্যারেঞ্জ করে দাও। সো তখন এই প্রেজেন্টিং ব্যাংক ইম্পোর্টারকে ডকুমেন্ট দিয়ে টাকাটা নিয়ে কালেক্টিং ব্যাংকে দেয়, কালেক্টিং ব্যাংক তখন রিমিটিং ব্যাংকে দেয়। নর্মালি 100টা কেসের মধ্যে ধরেন 99% কেস কিন্তু এই প্রেজেন্টিং ব্যাংক এবং কালেক্টিং ব্যাংক একই থাকে।
মানে দুইটা ব্যাংক হয় না বাংলাদেশের পার্সপেক্টিভে, কারণ বাংলাদেশে ধরেন আপনি এনসিসি ব্যাংক ঢাকা থেকে চিটাগং একটা ডকুমেন্ট পাঠাবেন, এনসিসি ব্যাংক চিটাগং ব্রাঞ্চে পাঠিয়ে দিবেন, পাঠিয়ে তাকে বলবেন যে ইম্পোর্টারকে ডকুমেন্ট দিয়ে দাও। সো অন্য ব্যাংক সিলেক্ট করার সাধারণত প্রয়োজন হয় না। এজন্য বাট প্রেজেন্টিং ব্যাংক রোলটা যেহেতু আছে সেটা আমরা একটু এখানে আইডেন্টিফাই করলাম। ঠিক আছে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। এই টোটাল প্রসেসের মধ্যে আমরা আচ্ছা, প্রথমত ডকুমেন্ট স্ক্রুটিনি নিয়ে একটা কথা বলছেন, একজন প্রশ্ন করেছেন যে ডকুমেন্ট স্ক্রুটিনি করে যেই ব্যাংক যেখানে পাঠায়, এই জায়গাটাতে ডকুমেন্ট কিন্তু ম্যাটিকুলাসলি কোনো ব্যাংকই স্ক্রুটিনি করে না। হ্যাঁ, ও ওকে দেয় যে কত ডলার দিতে, চেক ডকুমেন্ট কত ডলার ডিমান্ড করছে এবং ডকুমেন্টের উপরে কতটুকু আছে অ্যাপারেন্টলি সে চেক করে, বাট সে কিন্তু ম্যাটিকুলাসলি কোনো কিছু চেক করে না। এটা চেক করে কারণ তার তো কোনো লাইবিলিটি নেই, কারণ সে তার তো লাইবিলিটি অ্যাজ এ নাই তো। বিজনেস করে, সেজন্যই কিন্তু ডকুমেন্ট কিন্তু ওরকম স্ক্রুটিনি সে করে না। আমরা এই যে টোটাল প্রসেসটা পড়লাম ডকুমেন্টারি কালেকশনে, দেখেন কালেক্টিং ব্যাংক কি করেছে, ডকুমেন্টটা পেয়ে ইম্পোর্টারের কাছে ডকুমেন্টটা এক হাতে দিয়েছে, এক হাতে টাকা নিয়েছে। এই যে এক হাতে দেওয়া এক হাতে টাকা নেওয়া, মানে এটাকে সুন্দর ভাষায় আমরা বলি ফর্মাল নগদ, নগদে নিচ্ছে। নগদের ইংরেজি হচ্ছে সাইট। সাইট মানে এই যে ডকুমেন্টারি প্রসেসটা আমি একটু আগে বললাম, এই টোটাল প্রসেসটা হচ্ছে ডকুমেন্ট এগেইনস্ট ক্যাশ, মানে সাইটে আমি এই বিলটা সেটেল করছি। এটার একদম সুন্দর মানে ফর্মাল স্ট্যান্ডার্ড নামটা বলা হয় ডিপি, ডকুমেন্ট এগেইনস্ট পেমেন্ট। ইন্টারন্যাশনাল ট্রেডে ডকুমেন্টারি কালেকশনটাকে দুইটা ভাগে ভাগ করা হয়, দুইটা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ডকুমেন্ট এগেইনস্ট পেমেন্ট, আর একটা হচ্ছে ডকুমেন্ট এগেইনস্ট, দুই নাম্বার আছে দেখেন, ডকুমেন্ট এগেইনস্ট পেমেন্ট, ডকুমেন্ট এগেইনস্ট অ্যাকসেপ্টেন্স। ডকুমেন্ট এগেইনস্ট পেমেন্ট শর্ট নাম হচ্ছে ডিপি, ডকুমেন্ট এগেইনস্ট অ্যাকসেপ্টেন্স শর্ট নাম হচ্ছে ডিএ। ডিপি মানে যেটা নগদ, সাইট দেখা মাত্র দিয়ে দিবে যেটা, আর ডিএ মানে এটা বাকি, মানে বাকিতে দেওয়া হয়। ঘটনাটা কিভাবে ঘটে, সাইটটা কি হয়, সাইটটা হয় প্রিন্সিপাল দুইজনের মধ্যে প্রোফর্মা ইনভয়েস সাইন হয়, সাইন হওয়ার পরে আমরা এখন ডিপি পড়ছি, ডকুমেন্ট এগেইনস্ট পেমেন্ট পড়ছি। সাইন হয়, সাইন হওয়ার পরে শিপমেন্ট করে দিলাম, শিপমেন্ট করে দিয়ে ডকুমেন্ট রেডি করে রেমিটিং ব্যাংকে পাঠালাম, রেমিটিং ব্যাংক কালেক্টিং ব্যাংকে পাঠায়, কালেক্টিং ব্যাংক ইম্পোর্টারকে জানায়, ইম্পোর্টারকে বলে যে এটা তো ডিপি বেসিস ডকুমেন্ট, তুমি কিন্তু টাকা না নিয়ে ডকুমেন্ট নিতে পারবে না আমার কাছ থেকে। ওকে ফাইন, ইম্পোর্টার কালেক্টিং ব্যাংকের কাছে টাকা দিয়ে দেয়, কালেক্টিং ব্যাংক ডকুমেন্ট দিয়ে দেয় ইম্পোর্টারের কাছে, ইম্পোর্টার গুডসটা রিলিজ করে ফেলে, কালেক্টিং ব্যাংক এই টাকাটা রেমিটিং ব্যাংকে দিয়ে দেয়, রেমিটিং ব্যাংক এই ডলারটা এক্সপোর্টারকে দিয়ে দেয়। দিস ইজ দ্য সিম্পল মেথড, যেটা নগদ ভিত্তিক ট্রানজেকশন হয়। এটাকে আমরা বলবো ডিপি, ডকুমেন্ট এগেইনস্ট পেমেন্ট, ডকুমেন্ট এগেইনস্ট পেমেন্ট। ডিপি নিয়ে কারো কোনো সমস্যা নাই। আরেকটা ডকুমেন্টারি কালেকশনের প্রসেস আছে, সেটার নাম হচ্ছে ডিএ, ডকুমেন্ট এগেইনস্ট অ্যাকসেপ্টেন্স। এই দুইজনের মধ্যে অনেক দিন ধরে রিলেশন হতে পারে না, ইম্পোর্টার এক্সপোর্টার। আমার আমার পরিচিত একজন আছে, ওই বাসায় গিয়ে থাকে, মানে কানাডায়। কানাডায় গেলে উনি উনি অনেক বড় বিজনেসম্যান, ওই যিনি এক্সপোর্টার, ওই এক্সপোর্টার মানে ইম্পোর্টার যিনি ওর বাসায় থাকে। ঠিক আছে, অন্য কোনো জায়গা হোটেলে থাকতে দেয় না, মানে এত গুড রিলেশন। তো অনেক সময় বাকির ক্ষেত্রে যেটা হয়, ধরেন ইম্পোর্টার এক্সপোর্টার দুইজনের মধ্যে প্রোফার্মা ইনভয়েস সেলস কন্ট্রাক্টের মধ্যে বলা আছে যে ইম্পোর্টার এক্সপোর্টারকে বলেছে যে ভাই এই প্রোডাক্টটা তুমি আমাকে আমার কাছে দিও, কিন্তু আমার কাছে এখন ফান্ড নাই, আমি তোমাকে 90 দিন পরে পরে টাকা দিব। এক্সপোর্টার আবার চিন্তা করলো আচ্ছা ওর সাথে আমার খুব লম্বা সময়ের সম্পর্ক, আচ্ছা ওকে আমি বাকিতে দিতে পারি, সমস্যা নেই, 90 দিন পরে তো আমাকে পেমেন্ট দিয়ে দিবে। এরকম হতে পারে। বিজনেস সেন্স আবার এরকম হতে পারে, এক্সপোর্টার যিনি তার গুডসটা অনেক, ধরেন পাম অয়েল, তখন গরমের শেষের দিকে সে চিন্তা করতেছে আমি তো অনেক পাম অয়েল উৎপাদন করলাম এবার, যদি এত পাম অয়েল রেখে দেই শীতকালে আসলে এগুলি জমে যাবে, আবার কোয়ালিটি খারাপ হয়ে যাবে। এখন যদি নগদ কাস্টমার না পাই, এক কাজ করি, থাকো বাকিতে দিতে চাচ্ছে 90 দিন পরে, ও তো পরিচিত, দেই আমি তাকে, অসুবিধা নেই। সো এইটা আসলে দুইজনের
বিজনেস সেন্সের উপর ডিপেন্ড করবে যে তারা বাকিতে নিবে না নগদে নিবে। ধরেন সব সেন্স মিলিয়ে দুইজনের সেন্স অ্যাটাচ হলো, অ্যাটাচ হয়ে তারা বাকিতে পেমেন্ট দেওয়ার কন্ডিশনটা ফিল আপ করলো, 90 দিন পরে পেমেন্ট দিবে, তাহলে ওই প্রোফর্মা ইনভয়েসে পেমেন্ট মেকানিজমে বলা থাকে পেমেন্ট উইল এক্সিকিউট 90 ডেজ ফ্রম শিপমেন্ট, শিপমেন্ট যেদিন হবে তার পরবর্তী 90 ডেজ পরে পেমেন্ট দিবে। এরকম একটা কন্ডিশন দেওয়া থাকবে, তার মানে এটা বাকিতে কনভার্ট হয়ে যাচ্ছে। বাকির ক্ষেত্রে কি হবে, কোনো ইস্যুস নাই, সে শিপমেন্ট করে দিবে, ডকুমেন্ট রেডি করবে, রেডি করে রেমিটিং ব্যাংকের কাছে পাঠাবে, রেমিটিং ব্যাংক কালেক্টিং ব্যাংকের কাছে পাঠাবে, কালেক্টিং ব্যাংক ইম্পোর্টারকে মেল দিবে, মেল দিয়ে বলবে যে তোমার এবার ডিএ বেসিসে ডকুমেন্ট আসছে, ডিএ বেসিসে, ডিএ ডকুমেন্ট এগেইনস্ট অ্যাকসেপ্টেন্স। তখন ইম্পোর্টার কালেক্টিং ব্যাংকে একটা লেটারে সাইন করে দিবে যে হ্যাঁ আমি 90 ডেজ পরে পেমেন্ট দিয়ে দিব, তুমি রেমিটিং ব্যাংকে জানাই দাও। ইম্পোর্টার তারপরে গুডসটা রিলিজ করে ফেলবে। 90 ডেজের 3-4 দিন আগে কালেক্টিং ব্যাংক ইম্পোর্টারকে আবার মেসেজ দিবে, মেল দিবে বা ফর্মালিটিস অ্যাপ্লাই করে বলবে যে তোমার তো পেমেন্ট দেওয়ার কথা, পেমেন্টটা দাও। ইম্পোর্টার তখন ওকে পেমেন্ট দিবে, ও তখন রেমিটিং ব্যাংকে দিয়ে দিবে, রেমিটিং ব্যাংক এক্সপোর্টারকে দিয়ে দিবে, সেটেল। 90 ডেজ পরেই সেটেল হয়ে গেল এখানে। এটা হচ্ছে ডিএ বেসিসের পেমেন্ট। বাট রিস্ক আছে। কি রিস্ক? রিস্ক হচ্ছে কালেক্টিং ব্যাংক ডকুমেন্ট ইম্পোর্টারকে দিয়ে দিল শুধুমাত্র তার একটা লেটারের উপর বেস করে, সেই লেটারের উপর বেস করে কালেক্টিং ব্যাংক রেমিটিং ব্যাংকেও মেল দিল বা সুইফট করলো, বলল যে আমি তোমার ইনস্ট্রাকশন অনুযায়ী ডকুমেন্টটা ইম্পোর্টারকে দিয়ে দিয়েছি, ও আমাকে বলেছে না 90 ডেজ পরে পেমেন্ট দিবে। আজকে থেকে 90 ডেজ পরে হচ্ছে মার্চের 30 তারিখ, সো মার্চের 30 তারিখে ইম্পোর্টার আমাকে টাকা দিলে আমি তোমাকে টাকা দিয়ে দিই। দেখেন, ব্যাংক কিন্তু ধরি মাছ না ছুঁই পানি, ব্যাংক কিন্তু নিজের ঘাড়ে কিছুই নিচ্ছে না। ও যদি টাকা দেয় আমি দিব, ও যদি টাকা না দেয় আমার কিন্তু কিছু করার নেই। ও কিন্তু প্রত্যেকটা স্টেপে এখানে বলে এটা। সো এটা আসলে দুইজনের ট্রাস্টের উপর ডিপেন্ড করে ব্যাংকটা অ্যাড হয়, বাট আসলে দুইজনের যে রিস্ক মিটিগেশনের যে ইস্যুটা, সেটা আসলে এই প্রসেস থেকে প্রপার ওয়েতে পাওয়া যায় না। মানে ডি এর ক্ষেত্রেও পাওয়া যায় না, বরং ডি এর ক্ষেত্রে আরো রিস্কটা বেড়ে। সো ডিএ কমপ্লিটলি ইম্পোর্টার এবং এক্সপোর্টারের বিজনেস সেন্সের উপর ডিপেন্ড করে যে সে ডিএ তে যাবে কি যাবে না। এক্সপোর্টার পাম অয়েল ধরেন, সে যদি শীতকালে রেখে দেয় তার দাম অনেক কমে যাবে, সে চিন্তা করলো আচ্ছা ঠিক আছে 90 দিন পরে পেমেন্ট পেলেও এখন বিক্রি করলে আমার প্রাইসটা ভালো, আমি ওর কাছ থেকে পেমেন্ট নিয়ে নিতে পারবো, ও আমার পরিচিত, না হলে ওর বাসা আমি চিনি, বাংলাদেশে গিয়ে ওরে অ্যাটাক করে পেমেন্ট নিয়ে আসতে পারবো, বিভিন্ন চিন্তা করে সে ডিএ তে রাজি হয়ে গেল। কিন্তু ব্যাংক কোনো ধরনের রিস্ক কিন্তু এই জায়গাটাতে নিচ্ছে না। বাট 90 ডেজ পরে ইম্পোর্টার ফর্মাল ওয়েতে যদি পেমেন্ট দেয় দিয়ে দিল, যদি ফর্মাল ওয়েতে পেমেন্ট না দেয়, কালেক্টিং ব্যাংক ইম্পোর্টারকে একটা মেল দিল, দুইটা মেল দিল, তিনটা মেল দিল, অথবা একটা নির্দিষ্ট সময় পরে কালেক্টিং ব্যাংক রেমিটিং ব্যাংককে বলে দিবে মেল দিয়ে অথবা সুইফট করে যে আমি ইম্পোর্টারকে বারবার রিমাইন্ডার দেওয়া সত্ত্বেও আমি পেমেন্টটা ও আমাকে প্রোভাইড করে নাই, প্লিজ প্রসেস টু কালেক্ট দ্য পেমেন্ট ফ্রম ইম্পোর্টার। মানে এক্সপোর্টারকে বললো যে এক্সপোর্টার ইম্পোর্টারের কাছ থেকে কিভাবে পেমেন্ট নিয়ে নিবে বা কিভাবে আদায় করা যাবে এটার জন্য ইনিশিয়েটিভস নিব। নাও বিকজ উই আর অনলি এজেন্ট, আমরা এখানে কোনো ধরনের ডিলিংসে যাব না। সো ডকুমেন্টেশন ব্যাংকে আসছে, ডিলিংস হচ্ছে, ব্যাংক ইনভলভ হচ্ছে, এটা সত্যি কথা। কিন্তু এক্সপোর্টার এবং ইম্পোর্টারের লায়াবিলিটি শোল্ডারিং এর ইস্যুটা কিন্তু এখনো আমরা রেশনাল ওয়েতে পাইনি। এই মেথডটা কমপ্লিট করার পরেও, ডকুমেন্টারি কালেকশন মেথডটা কমপ্লিট করার পরেও, সো এখানে দুইটা পক্ষ যদি পরিচিত থাকে, ট্রাস্টেড থাকে, তাহলে এই মেথডটা ভালো, আগে দুইটা মেথডের তুলনায় ডেফিনেটলি ভালো, কারণ এই মেথডে দুইটা ব্যাংকের ইনভলভমেন্ট থাকছে। বাট ফ্যাক্ট হচ্ছে দুইটা পক্ষকে তো সিকিউর করছে না এই মেথডটা। তাহলে আমরা আরেকটু ওপেন হই যে আমরা কোনো সিকিউরড মেথড পাই কিনা, আমরা কোনো সিকিউরড মেথডে যেতে পারি কিনা। আমরা এখন যাচ্ছি যে নতুন কোনো সিকিউরড মেথডে যাব, মানে যাওয়া যায় কিনা আরেকটু ভালো, দুইটা পক্ষকে সিকিউর করে এরকম কোন মেথডে যাওয়া যায় কিনা। হ্যাঁ, নেক্সট মেথড হিসেবে আমরা ডিসকাস করব ডকুমেন্টারি কালেকশন, ডকুমেন্টারি ক্রেডিট। বাট ডকুমেন্টারি ক্রেডিটের আগে আমি 5 নাম্বারটা একটু কাভার অফ করে আসি। 5 নাম্বারটা হচ্ছে কনসাইনমেন্ট বেসিসের শিপমেন্ট। এটা ফুল রিস্ক। কনসাইনমেন্ট ওয়ান কাইন্ডস অফ কালেকশন বেসিসের। এখানে আসলে কি করে, ধরেন এক্সপোর্টার গুডসটা দিয়ে দেয় ইম্পোর্টারের কাছে, ইম্পোর্টার বলে যে এই গুডসটা তো আমি পেয়েছি, এটা আমি আবার সেল করব, সেল করার পরে টাকা উঠার পরে তোমাকে পেমেন্ট করবে, এটাকে বলে কনসাইনমেন্ট বেস শিপমেন্ট। কনসাইনমেন্ট বেস শিপমেন্ট, কনসাইনমেন্ট বলে এটা। তাহলে এক্সপোর্টারের কাছ থেকে ইম্পোর্টার বাল্ক আকারে গুডস নিয়ে আসে, গুডস নিয়ে আসার পর সে এন্ড কাস্টমারের কাছে সেটা সেল করে, সেল করার পরে
সে পেমেন্টটা পায়, পেমেন্টটা পাওয়ার পরে সে পেমেন্টটা এক্সপোর্টারকে দেয়। এটা সাধারণত বাল্ক আকারের গুড, তেল, সিমেন্ট, কনক্রিট, তারপরে হচ্ছে পাম অয়েল, তারপরে হচ্ছে চিনি, তারপরে হচ্ছে আপনার অন্য যে কোনো ধরনের বাল্ক আইটেম যেগুলি আছে সেগুলির সাথে ক্ষেত্রে সাধারণত কনসাইনমেন্ট পেমেন্ট মেকানিজমটা কাজ করে। বাট এখানে যদি আমি রিস্কের দিক থেকে চিন্তা করি, আগের তিনটা ডিসকাশন আমরা অলরেডি করে ফেলেছি, সেই তিনটার মধ্যে তিনটার চেয়ে এটা বেশি রিস্কি। কারণ অন্য তিনটা মেথডে এক্সপোর্টার শুধুমাত্র ইম্পোর্টারের উপর ডিপেন্ড করতে হতো, আর এখন ইম্পোর্টারের উপর ডিপেন্ড করলে হবে না। ইম্পোর্টার বলবে যে আমি আগে এগুলি সেল করি, টাকা কালেক্ট করি, দেন আই উইল পে ইউ। সো আরেকটা পক্ষের উপর ডিপেন্ড করতে হয়। দ্যাটস ওয়াই দিস মেথড ইজ সো রিস্কি। বাট যদি রিলেশন ইম্পোর্টার এক্সপোর্টার ভালো হয়, দেন দিস বিজনেস উইল কন্টিনিউ। আদারওয়াইজ নর্মাল ছোট বিজনেসম্যান, অপরিচিত জায়গায় কনসাইনমেন্ট বেসিসের শিপমেন্টটা সাধারণত, বা কনসাইনমেন্ট বেসিসের ট্রেড ফাইন্যান্সটা সাধারণত হয় না। আমরা চারটা মেথড নিয়ে আলোচনা করেছি এখন পর্যন্ত। কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা চারটা মেথড নিয়ে? এনি কোয়েশ্চেন? আচ্ছা, ব্যাংক টু ব্যাংকের একটা চ্যাটে আমাদের একটা কোয়েশ্চেন আসছে যে এই যে রেমিটিং ব্যাংক কালেক্টিং ব্যাংকে সিলেক্ট করবে, দুইজনের মধ্যে কোনো রিলেশনশিপ থাকার ইস্যু আছে কিনা, যে দুইজনের মধ্যে আরএমএ মেনটেন করতে হবে কিনা। আরএমএ আমরা এইটা মানে আরএমএ রিলেশনশিপ মেনটেনের ইস্যুটা আমরা কালেকশন যখন মানে ক্রেডিট যখন পড়বো সেখানে আলোচনা করব। এখানে প্রথম কথা হচ্ছে যে না, এই দুইটা ব্যাংকের মধ্যে কোনো রিলেশনশিপ থাকার দরকার নাই, কমপ্লিটলি দরকার নাই। তবে একটা কথা মাথায় রাখতে হবে, আহ, কারণ প্রিন্সিপালের ব্যাংক কি হবে, ইম্পোর্টারের কালেক্টিং ব্যাংক কি হবে, এটা কিন্তু ওই পিআইতে বলা থাকবে। এখন একটা শেল ব্যাংক, আমি ব্যাংকটার নাম দেওয়ার সাথে সাথে যে আমি এখানে ডকুমেন্ট পাঠিয়ে দিব, এটা কিন্তু করা যাবে না। আমি প্রথমেও আমার নাম দিল, আমি চেক করব, আমার প্রত্যেকটা ব্যাংকের বিভিন্ন মেকানিজম আছে, চেক করব যে হ্যাঁ ওই ব্যাংকটা ওখানে ভিজিবল কিনা, ওই ব্যাংকটার ওখানে ফিজিক্যাল এক্সিস্টেন্সি আছে কিনা। সবকিছু যদি আমি চেক করে ওকে পাই, তাহলে ওর সাথে আমার রিলেশন না থাকলেও আমি ডকুমেন্ট সেন্ড করতে পারি, কোনো সমস্যা নেই। কালেকশনের ক্ষেত্রে এটা খুবই ফ্লেক্সিবল। আর যদি ও লিখলো পিআইতে একটা ব্যাংকের নাম, আমি ওই পিআইতে ওই ব্যাংকটা চেক করলাম, চেক করে আচ্ছা, আমাদের ডিপি আর ডি এর মধ্যে পার্থক্য হচ্ছে এইটা নগদ, এইটা বাকি। আরো কিছু পার্থক্য আছে, আমরা ওই পার্থক্যটাতে এখন যাব না, কারণ আমরা আর একটু স্মার্ট হই, দেন আমরা ওই জায়গাগুলিতে যাবো। আমি আবার রিপিট করবো ডকুমেন্টারি কালেকশনটা আপনাদের জন্য। সেখানে আমরা বলবো যে ড্রাফট বা এই ইস্যুসগুলি থাকে, এই ইস্যুসগুলি থাকলে আমরা সেগুলি নিয়ে কথা বলবো। আচ্ছা, প্রশ্ন আসছে ওপেন অ্যাকাউন্ট এবং কনসাইনমেন্টের মধ্যে পার্থক্য কি। ওপেন অ্যাকাউন্ট এবং কনসাইনমেন্টের মধ্যে পার্থক্য হচ্ছে, ওপেন অ্যাকাউন্টে সোজা জিনিস, ওপেন অ্যাকাউন্টে আমি আগে গুডস সে আমাকে আগে পাঠিয়ে দিবে, আমি গুডস পেলাম, গুডস পাওয়ার পর আমার চেক করলাম, ধরেন গুডস পাঠালো XYZ পাম অয়েল কোম্পানি, আর গুডস পেলাম আমি জাকির, জাকির এন্টারপ্রাইজ। পেমেন্ট করবে কি জাকির এন্টারপ্রাইজ, গুডস পাইলাম সবকিছু ঠিকঠাক আছে, আমি পেমেন্ট করে দিব, আর কোনো কন্ডিশন নেই, আমি গুডস পেয়েছি আমি পেমেন্ট করে দিব। এটা হচ্ছে ওপেন অ্যাকাউন্ট। কনসাইনমেন্ট যখন হবে, XYZ পাম অয়েল কোম্পানি তেল পাঠাবে, পাম অয়েল পাঠাবে, জাকির এন্টারপ্রাইজ পাম অয়েল পাবে। ও বলবে ওদেরকে মানে XYZ পাম অয়েল কোম্পানিকে বলবো আমি পেয়েছি তেল, কিন্তু তেলটা আমি বিক্রি করব, আমার ওই কাস্টমার আছে ওদের কাছে বিক্রি করব, ওদের কাছ থেকে ফান্ডটা তুলবো, তোলার পরে আমি তোমাকে ফান্ডটা দিব। খেয়াল করেন, আরেকটা পক্ষকে সে ইনভলভ করে ফেলছে, ইম্পোর্টার ইনভলভ করে ফেলছে, যে আমি তেলটা তাদের কাছে বিক্রি করব, দেন তারা যখন আমাকে টাকা দিবে, টাকাটা অ্যাকুমুলেট করে আমি তোমাকে তারপর ফান্ডটা রেমিট করব। মানে আরো ডিলে, ওপেন অ্যাকাউন্টের পরের আরো একটা স্টেপকে সেখানে অ্যাড করেছে কনসাইনমেন্টে। এই হচ্ছে কনসাইনমেন্ট আর ওপেন অ্যাকাউন্টের মধ্যে মূল পার্থক্য। ওপেন অ্যাকাউন্টে দুইটা পক্ষ থাকে, কনসাইনমেন্টে মেইনলি তিনটা পক্ষ। 3 নম্বর পক্ষটা যদিও শ্যাডো, মানে ওটা ডিসক্লোজ হয় না, মানে ওটা হচ্ছে এটাকে
দেখেন আপনাদের এখানেই ক্লিয়ার করে বলে দিয়েছে যে ওইটা হচ্ছে এন্ড কাস্টমার বলা হয়েছে এখানে, এন্ড কাস্টমার যে সত্যিকার অর্থে ওই গুডস ইউজার হবে, সেই গুডস ইউজারের কাছ থেকে আমরা গুডসটা পেলে আমরা হচ্ছে এই ইম্পোর্টার তাকে পেমেন্টটা দিবে। এটা হচ্ছে কনসাইনমেন্ট এবং ওপেন অ্যাকাউন্টের মধ্যে পার্থক্য। ডিপিডি এর মধ্যে পার্থক্য হচ্ছে ডিপিটা হচ্ছে নগদ, ডিএটা হচ্ছে বাকি। আরেকটা পার্থক্য আছে, এই ড্রাফটের একটা ইস্যু আছে, ড্রাফট বা বিল অফ এক্সচেঞ্জ। বিল অফ এক্সচেঞ্জটা আমরা এখন আলোচনা করি নাই, জাস্ট একটু ওয়ার্ডটা মনে রাখেন যে ডিপির ক্ষেত্রে ডিপির ক্ষেত্রে এক্সপোর্টার একটা বিল অফ এক্সচেঞ্জ ইস্যু করে। এটা হচ্ছে আমাদের অনেকখানি চেকের মতো একটা জিনিস ইস্যু করে ইম্পোর্টার বরাবর, যে তোমার কাছে আমি এত টাকা পাই, তুমি আমাকে এটা কনফার্ম করবে। এটা সে ইস্যু করে হচ্ছে ডি এর ক্ষেত্রে, ডকুমেন্ট এগেইনস্ট অ্যাকসেপ্টেন্স, কারণ এটা তো অনেক দিন পরে পেমেন্ট দেওয়া হয়। এজন্য এই জায়গায় বিল অফ এক্সচেঞ্জ আরেকটা নাম ড্রাফট ইস্যু হয়। আর ডিপি যেটা, সেটার ক্ষেত্রে কোনো ড্রাফট ইস্যু হয় না বা কোনো বিল অফ এক্সচেঞ্জ ইস্যু হয় না। নর্মাল সেন্সের সাথে যদি আপনি এটা চিন্তা করেন যে আমাদের অনেক সময় আমরা বলি না যে তোমার কাছ থেকে আমি টাকা পাবো, তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে তোমার 3 মাস পরে দিয়ে দিব। 3 মাস পরে দিবা, তুমি তো যদি ভুলে টুলে যাও, এক কাজ করো, তুমি আমার একটা ব্ল্যাঙ্ক চেক, একটা চেক লিখে দাও 3 মাস পরে দিয়ে যে দিবা, যে এত তারিখ দিয়ে 3 মাস পরের একটা তারিখ দিয়ে আমাকে একটা চেক দাও। তা আমি যখন এই চেকটা দিই, যাকে চেক দিই, সে তার মধ্যে একটা ট্রাস্ট কাজ করে যে 3 মাস পরে আমাকে তো চেক দিছে, সো সে আমাকে পেমেন্টটা দিবে। এই ট্রাস্টটা আসলে এই, কারণ ডিএ এর ক্ষেত্রে তো বাকিতে দিচ্ছে গুডস, ট্রাস্টটা ক্রিয়েট করার জন্য এখানে বিল অফ এক্সচেঞ্জ বা ড্রাফট নামক জিনিসটা অ্যাড হয়। এটা আমরা যখন ডকুমেন্ট পড়বো এটা একদম ডিটেল আমরা পড়বো। শুধু আপাতত এটুকু একটু মনে রাখেন যে ডি এর ক্ষেত্রে বিল অফ এক্সচেঞ্জ ইস্যু করতে হয়, মানে এক্সপোর্টার ইম্পোর্টারকে পাঠায়, বাট ডিপির ক্ষেত্রে এরকম কোনো জিনিস পাঠানোর দরকার হয় না। কনসাইনমেন্টে একজন সেলার রাজি থাকবে, কারণ হচ্ছে কনসাইনমেন্টে যে প্রোডাক্টটা সেল করবে এটা বাল্ক প্রোডাক্ট আসবে। আপনার সাথে যদি ইম্পোর্টারের পরিচয় থাকে, আমাদের মানে আমাদেরও তো মার্কেটিং এ, আমাদের দেশের মার্কেটিং এ তো এরকম প্রচুর বিজনেস হয় কনসাইনমেন্ট। কয়েলের বিজনেস পুরো কনসাইনমেন্ট বিজনেস হয় আমাদের দেশে, কয়েলের বিজনেস। তারপরে চিপস, এটা 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 বিজনেস পুরো কনসাইনমেন্ট বেসিসে বিজনেস হয়। ইভেন মানে আপনার খুব সিম্পল আরেকটা কনসাইনমেন্ট বেসিসের বিজনেস হয় যে পাউরুটি। আপনারা জানেন কিনা জানি না, স্টেশনারি দোকানে যে পাউরুটি সেল হয় অথবা বিস্কিট সেল হয়, যারা মুদি দোকানদার তারা যে প্রোডাক্টগুলি নেয়, তারা তো সাথে সাথে টাকা দেয় না। তারা কি বলে? তারা বলে, কারণ একটা পাউরুটির মেয়াদ থাকে 3 দিন, আপনারা দেখেছেন কিনা জানি না। ওরা বলে যে ধরেন আমার দোকানের সেল অনুযায়ী আমি বলবো যে আমার 10টা পাউরুটি লাগবে। সেলার যারা, যে পাউরুটি সেল করে, যে কোম্পানি, ধরেন অল টাইম কোম্পানি, সে বললো যে না, তোমাকে আমি 20টা পাউরুটি দিয়ে দিই, কাস্টমার আসলে সেল করতে পারবা। পরে বললো যে আচ্ছা ঠিক আছে দাও, ভালো কথা। পাউরুটি তো মেয়াদ 3 দিন, 3 দিন পরে তো আমি এটা সেল করতে পারবো না, সো 3 দিন পরে যতগুলি থাকবে অতগুলি তুমি নিয়ে যেতে হবে। আর 3 দিন পর্যন্ত যদি 15টা সেল করি তাহলে আমি তোমাকে 15টা টাকা দিয়ে দিব। সো এটা বাল্ক বিজনেসের জন্য কনসাইনমেন্ট বিজনেসটা কাজ করে, বাল্ক বিজনেসের জন্য কনসাইনমেন্ট বিজনেসটা কাজ করে। এবং এটা বিজনেস হয় না এমন না, কনসাইনমেন্ট বিজনেসেরও কিন্তু বিজনেস থাকে হয় ইন্টারন্যাশনাল মার্কেটে। কারণ সব প্রোডাক্ট তো আর ওয়ান টু ওয়ান বিজনেসের জন্য হয় না, অনেক প্রোডাক্ট আছে বাল্ক বিজনেস, বাল্ক বাল্ক আকারে সেল করার জন্য প্রয়োজন হয়। এই বাল্ক আকারে সেল, বাল্ক মানে হচ্ছে অনেক বৃহৎ আকার সেলের ক্ষেত্রে এই মানে কনসাইনমেন্ট বেসিসের শিপমেন্ট বা ট্রেড প্রসেস হয়। হয় না এমন না, এই প্রসেসটাও সাধারণত কাজ করে। এতটুকু হচ্ছে মোটামুটি আমাদের। এখন আমরা রেশনালি মানে জাস্টিফিকেশনের দিক থেকে যদি চিন্তা করি, যে আমরা এতটুকু হচ্ছে আমাদের নর্মাল প্রসেস, নর্মাল প্রসেস। এরপরে আমাদের এই 4টা প্রসেসের মধ্যে এখনো আমরা ট্রাস্টটা ক্রিয়েট করতে পারিনি, যে ট্রাস্টটা ক্রিয়েট করতে পারিনি। এবং যে পরিমাণ রেশনাল চিন্তা করছি অত পরিমাণ রেশনাল আমরা আসলে এখনো পর্যন্ত ওই পরিমাণ রেশনাল আমরা আমাদের এই জায়গাগুলো। আমাদের একটা পেমেন্ট মেথড আমরা এখনো পড়ি নাই, সেই পেমেন্ট মেথড হচ্ছে ডকুমেন্টারি ক্রেডিট বা লেটার অফ ক্রেডিট। এই লেটার অফ ক্রেডিটটা আমরা আগামীকালকে আলোচনা করব। লেটার অফ ক্রেডিটটা আগামীকালকে আলোচনা করব, আজকে না, কারণ এটা আমরা স্টার্ট করলে এন্ড করতে পারবো না। এটা হচ্ছে প্রথম কথা। 2 নম্বর হচ্ছে যারা নন ট্রেডে আছেন, বাকি 4টা মেথড আপনারা একটু পড়বেন। ডকুমেন্টারি ক্রেডিটটা, ডকুমেন্টারি ক্রেডিটের প্রসেস আপনারা একটু রিভিউ করবেন। আগামীকালকে আমাদের যে ক্লাসটা থাকবে সেটা কিন্তু একটু লম্বা ক্লাস হবে। লম্বা মিন্স হচ্ছে 2 ঘন্টা ক্লাস, 9 to 11। সুতরাং সবাই একটু মানে মাথায় রাখবেন, 9টা থেকে 11টা, কারণ আর কালকে আমাদের অন্য অন্য কোনো মানে কাজ নাই, ঝামেলা নাই।
সো কালকে 9টা থেকে 11টায় আমরা আলোচনা করব লেটার অফ ক্রেডিট এবং ফার্দার যে প্রসেস আছে সেটা। আপনাদের আজকের কাজ হচ্ছে সবাই গোত্র করবেন, প্লিজ সবাই গোত্র করবেন। আহ মানে ফরেন ট্রেড মানে কি, ফরেন ট্রেডের টোটাল অ্যাক্টিভিটিস গুলি কিভাবে হয়, এবং ফরেন ট্রেডের যে পেমেন্ট মেথডগুলি রয়েছে সেই পেমেন্ট মেথডগুলি কি কি, এবং সেই পেমেন্ট মেথডগুলিতে কোনটাতে কিভাবে কাজ করে। কালকের ক্লাসটা খুব ইম্পর্টেন্ট। শার্প 9-এ আমরা ক্লাস স্টার্ট করব, এবং আহ 7টায় 9টা থেকেই কিন্তু আমাদের ডকুমেন্টারি ক্রেডিট নিয়ে শুরু হবে। এবং খুব ইম্পর্টেন্ট কথা যেটা, যে সিডিসিএসটা পুরোটাই লেটার অফ ক্রেডিট নিয়ে আলোচনা। মানে আমরা আগামীকালকে যে টপিকস নিয়ে শুরু করব সেটা হচ্ছে সিডিসিএস এর মানে স্টার্টিং, ইনসেপশন। কারণ সিডিসিএস এর পুরো সিলেবাসটাই হচ্ছে লেটার অফ ক্রেডিটের প্রসেস। সেটা কিভাবে কাজ করে, বাকি 4টা মেথডের সাথে কম্পারিজন করলে লেটার অফ ক্রেডিটকে কি আমরা ভালো বলতে পারি কিনা, আপনাদের জাস্টিফিকেশন নেব। কারণ এই 4টা মেথড যদি আমি এখন আপনাকে বলি যে যে 4টা মেথড আমরা আলোচনা করেছি, হুইচ ওয়ান ইজ, মোটামুটি 4টা মেথডের মধ্যে কোনটাকে আপনাদের মনে হচ্ছে যে একটু ভালো, সবচেয়ে ভালো কোন মেথড এখন পর্যন্ত 4টা মেথডের মধ্যে কোন মেথডকে সবচেয়ে ভালো মেথড মনে হয়েছে? প্রশ্ন রেখেছি। documentary collection, ডকুমেন্টারি কালেকশন, গুড। কোনটাকে সবচেয়ে বাজে মনে হয়েছে, মানে রিস্কি মনে হয়েছে? কনসাইনমেন্ট। ভেরি গুড, কনসাইনমেন্ট। আর ওপেন অ্যাকাউন্ট এবং ক্যাশ ইন অ্যাডভান্সটা একটা পক্ষের জন্য 100% ভালো, অন্য পক্ষের জন্য 0% ভালো। ঘটনাটা এরকম না? জি। এরকম। আর আমরা দেখেছি কালেকশনে পড়ার পরেও মনে হয়েছে যে না, এখনো আমাদের মনে হয় ফার্দার আরেকটু সিকিউরিটি দেওয়ার কি কোনো মেথড আছে কিনা। হ্যাঁ আছে। সেটা কি? লেটার অফ ক্রেডিট। কখন আলোচনা? আগামীকালকে আমরা লেটার অফ ক্রেডিটের ডিসকাশন, ডকুমেন্টেশন, প্রসেসগুলি নিয়ে ইনশাল্লাহ কথা বলবো। শার্প 9টায় আপনারা একটু 9টার সময় জয়েন করবেন, যারা আজকে জয়েন করেছেন প্লিজ ডোন্ট মিস দ্য ক্লাস। বিকজ কালকের ক্লাসটায় আমাদের লেটার অফ ক্রেডিটের এবং আগের মেথডগুলির সাথে কম্পারিজনটা আমরা কভার করতে পারবো। হ্যাঁ, এই ডকুমেন্ট প্রসেস করার জন্য বা পাঠানোর জন্য খরচ খুব বেশি না, কারণ এটা তো দেশের ভিতরেই থাকে। ধরেন ডকুমেন্টারি কালেকশনে, ধরেন কালেক্টিং ব্যাংক ডকুমেন্ট প্রসেস করার জন্য পাঠালো, এখানে ধরেন আমাদের কুরিয়ার চার্জ কত দেয়, ওরা হয়তো 2-3 টাকা চার্জ নিবে। আর খুব বেশি কস্টিং এখানে হয় না, যেটা প্রশ্ন রেখেছেন। কনসাইনমেন্টের পার্থক্য, কনসাইনমেন্ট একজন সেলার কেন করবেন, ডকুমেন্ট মোটামুটি আমাদের কাভার আপ হয়েছে ইনশাল্লাহ। তো আজকের ক্লাসটা আমরা শেষ করব এখানে। আগামীকালকে সকাল 9টায় ডকুমেন্টারি ক্রেডিট নিয়ে আমাদের ডিসকাশন হবে। আজকে এবং আগামীকালকের সিনপসিসটা আমরা গ্রুপে অলরেডি দিয়ে দিয়েছি, আপনারা সবাই একটু চেক করবেন, চেক করে নিজেরা একটু রিভিউ করে দিবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।